হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতেছি ভাই হচ্ছে তোমার ওই পরিমাণগত রসায়নের লেকচার 6। সরি ভাই, আমি গতদিন আসলে শুধুমাত্র গতদিন না মানে গত লেকচারে আসলে শুধুমাত্র একটা মাত্র ম্যাথ করাতে পারছিলাম, কারণ আমার একটু ভ্যাকসিন দিতে বাইরে যেতে হয়েছে, তো ওই জন্য। তো চলো আজকে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করবো, আসো। সো হলো যে আমরা এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে এখানে জয়েন দিতে পারো। আজকে হচ্ছে আমরা স্টোইকিওমেট্রি রিলেটেড অনেকগুলো ম্যাথ করবো। তো আমি অবশ্যই আশা করতেছি তোমরা এই লেকচারটা দেখার আগেও তোমরা হচ্ছে স্টোইকিওমেট্রি রুলটা আগে জেনে আসছো। সেটা কোথায় জানছো? লেকচার টুতে আমি পড়াইছি, এটা ডিটেলসে পড়াইছি। সো এটাতে তোমরা যদি জয়েন না দিয়ে থাকো তাহলে জয়েন দিতে পারো। ওকে ভাই, তাহলে চলো আজকে আমরা আমাদের প্রথম ম্যাথটা স্টার্ট করি। ভাই প্রথম ম্যাথটা যেটা আছে না, এটা হচ্ছে যে আমরা গতদিন যে ম্যাথটা করছিলাম হুবহু প্রায় তার মতোই ম্যাথ, মানে তুমি 80% ম্যাথটাকে সেম বলতে পারো, 80% না 100% সেম বলতে পারো। চলো আমরা তাহলে এটাকে অ্যানালাইসিস করি। দেখো এখানে আমাকে বলছে কি, সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইডের 0.9031 গ্রাম মিশ্রণকে হাইড্রোজেন সালফার মানে H2SO4 সালফিউরিক অ্যাসিড সহযোগে তাপিত করা হলো এবং 1.0716 গ্রাম ভরের সালফেটের মিশ্রণ পাওয়া গেল। মিশ্রণটির শতকরা সংযুক্তি কত? আমি তোমাকে চলো যে জিনিসটা বুঝাই বলি। এখানে দেখো বলতেছে কি, তোমার কাছে একটা মিশ্রণ আছে, কার কার দেখো তো, সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের, এবং মিশ্রণের ভর কতটুকু? 0.9031 গ্রাম। সেটাকে তুমি কি করছো? আগের অঙ্কটাতে দেখো যেটা আমরা গত লেকচারে করছি, শুধুমাত্র তাপ দিছিলা, কিন্তু এবারে বলতেছে কি, তুমি H2SO4 যুক্ত করছো, সাথে সাথে তাপও দিছো, মানে আগে খালি তাপ দিছিলা কিন্তু এবারে কিন্তু H2SO4ও যুক্ত করছো। এটাই জাস্ট চেঞ্জ। আর এখানে এত গ্রাম ভরের সালফেট মিশ্রণ পাওয়া গেছে। এই যে প্রথমে যে মিশ্রণটা ছিল সেটা শতকরা সংযুক্তি কত, অর্থাৎ এই মিশ্রণটার মধ্যে কত পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ছিল এবং কত পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড ছিল, এটাই আমাকে জানতে চাইছে। চলো এটাকে আমরা সলভ করি। তো আমরা এখানে একটা পাত্র আনতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা পাত্র, সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা পাত্র। এই পাত্রের মধ্যে হচ্ছে আমরা আমাদের মিশ্রণ তৈরি করছিলাম। ওকে, আসো আমরা তাহলে এটাকে স্টার্ট করি। এটা হচ্ছে আমরা চলো সলিউশন করি। ওকে ভাই, তাহলে দেখো তো আমাদের এখানে পাত্রের মধ্যে কি কি আছে ভাই। পাত্রের মধ্যে আমার এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, আর একটা হচ্ছে তোমার এখানে আমার পাত্রের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড আছে। এবং দেখো তো এই দুইটার ভর কতটুকু প্রথমে দেওয়া আছে। প্রথমে আমার ভর দেওয়া আছে 0.9031 0.9031 গ্রাম। তাহলে প্রথমে মিশ্রণের ভর হচ্ছে আমার কাছে এতটুকু দেওয়া আছে। এবার আমি এখানে কি করছি, আগে শুধুমাত্র আমি তাপ দিছিলাম, কিন্তু এবার বলতেছে এখানে H2SO4 সহযোগে তাপিত করা হলো। দেখো এখানে বলে দিছে H2SO4 সহযোগে তাপিত করা হলো, অর্থাৎ তুমি পাত্রের মধ্যে H2SO4 দিবা, আর এই H2SO4 দেওয়ার সাথে সাথে নিচ থেকে কি দিবা বলো তো, তাপ দিবা। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে যে ভাই প্রথমে যখন পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড ছিল, এরা কি নিজেরা রিয়াকশন করবে না? না। কেন? কারণ দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, পটাশিয়াম ক্লোরাইড লবণ, আমরা কতদিন আলোচনা করছিলাম লবণ আর লবণ কখনো রিয়াকশন করে না। কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড এখানে দেখো, যখনই তুমি পাত্রের মধ্যে যখন H2SO4 যুক্ত করছো, এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু H2SO4 এর সাথে রিয়াকশন করবে, আবার পটাশিয়াম ক্লোরাইড কিন্তু তোমার কি করবে বলো তো, H2SO4 এর সাথে রিয়াকশন করবে। ওকে, তাহলে দেখো রিয়াকশনটা কীরকম হবে। এখানে তুমি এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিছিলা ছিল, তুমি এখানে যুক্ত করছিলে কি বলতো, H2SO4। অর্থাৎ আমার মূল কথাটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড নিজেরা রিয়াকশন করবে না, কিন্তু যখনই এখানে তুমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো, তখনই ওরা কী হবে বলো তো, সোডিয়াম ক্লোরাইড H2SO4 এর সাথে রিয়াকশন করবে, পটাশিয়াম ক্লোরাইড তো তোমার কী করবে বলো তো, H2SO4 এর সাথে রিয়াকশন করবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে H2SO4 এর রিয়াকশনে আর তুমি এখানে তাপ দিছো, তাহলে কি উৎপন্ন হবে ভাই? আমরা সবাই জানি, এগুলো তো আমরা আগে দেখে আসছি 9-10 সোডিয়াম সালফেট তৈরি হবে, আরেকটা তোমার কী তৈরি হবে বলো তো, এখানে ওই তোমার তৈরি হবে হচ্ছে যে HCl, রাইট। দেখো এখানে কি কি তৈরি হবে, এই যে এখানের মধ্যে এই সোডিয়ামের সাথে সালফেট যুক্ত হয়ে সোডিয়াম সালফেট তৈরি হয়েছে, আর এখানে HCl উৎপন্ন হবে। তো এটা কি স্ট্যান্ডার্ড রিয়াকশন? দেখো স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই আগে স্ট্যান্ডার্ড রিয়াকশনে নিতে হবে। এটা কিন্তু তোমার স্ট্যান্ডার্ড রিয়াকশন না। কেন বলো তো? কারণ এখানে কিন্তু সমতা করো নাই। স্ট্যান্ডার্ড রিয়াকশন হচ্ছে সমতা করতে হয়। তাহলে সমতা করার জন্য কী করা লাগবে? দেখো এখানে Na2 আছে, তাহলে এখানে তুমি 2টা সোডিয়াম দিয়ে দাও, তাহলে এখানে ক্লোরিন হয়ে গেছে 2টা, এখানে তুমি তাহলে দুই পাশে এখানে একটা 2টা ক্লোরিন দিয়ে দাও, তাহলে দেখো এখানে কিন্তু তোমার বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড রিয়াকশন। অন্যদিকে কী বিক্রিয়া ঘটবে দেখো, অন্যদিকে আরেকটা বিক্রিয়া ঘটবে, সেটা হচ্ছে তোমার এখানে ক্যাসিয়াল ছিল, আর তুমি এটার সাথে তাহলে H2SO4 যুক্ত করছো। সো তোমার এখানে যখন তুমি হিট দিবা, তখন এদের মধ্যে রিয়াকশন হয়ে কী হবে, এখানে K2SO4 প্লাস সিমিলার ওয়েতে তোমার এখানে তৈরি হবে HCl, আর এটাকে সমতা করলে এখানে 2 আসবে, এখানে তোমার একটা 2 দিতে হবে। ওকে, দেখো এবার কিন্তু এটা সমতা হয়ে গেছে, এটা একটা স্ট্যান্ডার্ড রিয়াকশন। তাহলে এটাকে তুমি 1 নম্বর নাম দিতে পারো, আর এটাকে তুমি হচ্ছে 2 নম্বর নাম দিতে পারো। আচ্ছা, এখানে দেখো এবারে এখানে দেখো তো, এখানে বলছে কি শতকরা সংযুক্তি কত। তাহলে আমরা আগের ম্যাটটা যারা করছো তারা নিশ্চয়ই জানো আমরা কি করবো। এখানে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড যে কোনো একজনের ভরটাকে তুমি X ধরে নিবা, তাহলে বাকিটার ভর তুমি এখানে পেয়ে যাবা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যে ধরি সোডিয়াম ক্লোরাইডের ভর আমার কাছে কত গ্রাম? X গ্রাম।
তাহলে আমাকে বলো তো এখানে পটাশিয়াম ক্লোরাইডের ভর কত হবে? দেখো দুইটার মিলিত ভর হচ্ছে যে 0.9031, তো একটার ভর তুমি এক্স ধরে নিছো, একটার ভরকে তুমি কত ধরে নিছো? সোডিয়াম ক্লোরাইডের ভরটাকে তুমি এখানে এক্স গ্রাম ধরে নিছো, তাহলে আরেকটার ভর কত হবে? এই যে 0.9031 মাইনাস এক্স গ্রাম হবে, রাইট? কারণ দেখো দুইটার মিলিত ভর হচ্ছে যে 0.9031, তো একটাকে যদি এক্স ধরে নাও আর একটা 0.9031 মাইনাস এক্স হবে। এটা তো গেল। দেখো তোমার কোয়েশনে কিন্তু আরেকটা জিনিস লেখা ছিল, সেটা কি? দেখো তোমার কোয়েশনে বলছে কিন্তু এখানে 1.0716 গ্রাম ভরের সালফেটের মিশ্রণ পাইছো। তার মানে সালফেটের মিশ্রণ কোনটা কোনটা? এটা একটা সালফেটের মিশ্রণ, দেখো সোডিয়াম সালফেট আছে, আবার এটা একটা দেখো সালফেটের মিশ্রণ, কারণ এখানে পটাশিয়াম সালফেট আছে। তো এই দুই সালফেটের মিশ্রণের ভর কতটুকু বলো তো? দেওয়া আছে কোয়েশনের মধ্যে 1.0716 গ্রাম। তাহলে তোমার কোয়েশনে দেওয়া আছে যে প্রশ্ন মতে তোমার এখানে কত, দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে এই যে সোডিয়াম সালফেট এম অফ Na2SO4 প্লাস এম অফ K2SO4 ইকুয়াল টু কত? 1.0716 গ্রাম। গ্রামটা দেখার দরকার নেই, আর এখানে এটা দেওয়া আছে, সো এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন নাম দিতে পারি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, এবার দেখো, এবারে আমরা কি করবো? এখানে আমরা দোনোটা রিয়াকশন হচ্ছে যে স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করবো, কিন্তু আমাকে একটু করে বলো স্টোইকিওমেট্রি রুল যদি তুমি অ্যাপ্লাই করো এখানে কী কী হবে, চলো আমরা আলোচনা করি। আসো, তাহলে আমরা প্রথমে লিখবো এখানে 1 নং বিক্রিয়ায় স্টোইকিওমেট্রি রুল অনুসারে পাই। তাহলে আমরা 1 নাম্বার বিক্রিয়াতে স্টোইকিওমেট্রি রুল অনুসারে পাবো, এটা লিখবো আমরা এখানে। এবার দেখো এখানে দেখো তো তোমার কিসের এখানে তো 4টা উপাদান আছে, 4টা উপাদান তোমার লেখা দরকার নেই, তুমি একটু বুদ্ধি খাটালে আসলে কয়টা লিখতে হবে তুমি বুঝতে পারবা। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের ভরের ব্যাপারে তোমার আলোচনা করা আছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের ভরের ব্যাপারে আলোচনা করা আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে তোমার ইনফরমেশন দেওয়া আছে, এটাকে এখানে পয়েন্ট আউট করো। আর তোমার ইনফরমেশন লাগবে হচ্ছে সোডিয়াম সালফেট সম্পর্কে, তো এখানে তোমার HCl-এরও কোনো ইনফরমেশন লাগতেছে না, H2SO4-এরও কোনো রিয়াকশন ইনফরমেশন তোমার লাগতেছে না। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের ইনফরমেশন দেওয়া আছে। আর তোমাকে এখানে দেখো সোডিয়াম সালফেটের ভর বাইর করতে হবে, তাহলে এখানে সোডিয়াম সালফেট তোমার লাগবে। তাহলে এই দুইটার মধ্যে স্টোইকিওমেট্রি রুলটা লিখলেই হবে। যেমন দেখো স্টোইকিওমেট্রি রুলটা কী বলো তোমাকে, যে তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর মোল সংখ্যা নাও, এটা নিচে কত দিতে হবে বলো তো? এটা নিচে কিন্তু 2 দেওয়া লাগবে। কেন 2 দেওয়া লাগবে? কারণ এখানে স্ট্যান্ডার্ড রিয়াকশন অনুসারে এখানে কিন্তু আগে 2 আছে। ভাই খুবই ইম্পর্টেন্ট স্টোইকিওমেট্রি রুলটা, কারণ এটা দিয়ে এই চ্যাপ্টারের প্রায় 90% ম্যাথ হবে। ওকে, কোনো আমরা শর্টকাট শিখবো না, উল্টাপাল্টা শর্টকাট শিখে লাভ নাই। হ্যাঁ, ওইখানে দেখবো অনেক উল্টাপাল্টা শর্টকাট দিবে, ওগুলো 50% ম্যাথে অ্যাপ্লাই করা যায়, 50% ম্যাথে অ্যাপ্লাই করা যায় না। তো তোমাকে তখন ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে যদি তুমি শর্টকাট শিখো, যে কারণ তুমি তো জানবা না কোনটাতে অ্যাপ্লাই করতে পারবা আর কোনটাতে অ্যাপ্লাই করতে পারবা না। সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড রুল শিখতেছি, আমরা কিন্তু কোনো শর্টকাট শিখতেছি না। এই স্টোইকিওমেট্রি রুল তুমি সব ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা, ওকে, আমরা কিন্তু কোনো শর্টকাট শিখতেছি না। আচ্ছা, তাহলে দেখো এখানে জারণ বিজারণের সব অঙ্ক এইটা দিয়ে হবে। দেখো আর এখানে কত লিখবে? দেখো এখানে তাহলে আমরা স্টোইকিওমেট্রি রুল আপনি যখন অ্যাপ্লাই করছি এখানে, তাহলে আমরা কি লিখছি? দেখো এখানে এই যে সোডিয়াম ক্লোরাইডের আমরা এখানে মোল সংখ্যা নিচ্ছি ডিভাইডেড বাই 2 হবে, কারণ সোডিয়াম ক্লোরাইডের আগে 2 আছে। আর এটা ইকুয়াল টু আমরা লিখবো সোডিয়াম সালফেটটা। দেখো H2SO4টা লেখার দরকার নেই, কারণ এগুলো ইনফরমেশন আমাকে জানতে চাই নাই। তাহলে আমরা এখানে লিখবো এই যে Na2SO4 ডিভাইডেড বাই, আমরা কিন্তু এখানে 1 লিখবো। কেন 1 লিখবো? কারণ এটার আগে দেখো 1 আছে। ওকে, সেটা আমার এখানে লিখে ফেলছি। তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি এরপরে, এখানে আমরা দেখো এরপরে কি করতে পারি, আমরা এরপর এখানে এই যে সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমরা N মানে কি লিখতে পারি? M অফ সোডিয়াম ক্লোরাইড, তারপর এখানে এটা 2 আগে থেকে ছিল, ইন্টু বড় হাতের M অফ সোডিয়াম ক্লোরাইড। আর এটার জন্য আমরা কি লিখতে পারি? M অফ সোডিয়াম, আর আমরা জানি N ইজ ইকুয়াল টু M বাই M। আমরা জানি না সবাই যে মূল সংখ্যা ইকুয়াল টু কত বলো তো? M ডিভাইডেড বাই বড় হাতের M। এটা তো আমরা সবাই জানি রুলসটা, তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে দেখো এরপর আমরা কত লিখবো এখানে, যে M অফ সোডিয়াম সালফেট ডিভাইডেড বাই বড় হাতের M অফ সোডিয়াম সালফেট। তাহলে এরপরে দেখো তো এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর তুমি কত ধরে নিছো? দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর তুমি x ধরে নিছো, তাহলে এটাকে x বসাও, ডিভাইডেড বাই দেখো এখানে কত হবে এরপরে? এখানে তো তোমার এখানে 2 আছে, আর বড় হাতের M কত হবে? সোডিয়ামের আমরা সবাই জানি 23 হয়, আর ক্লোরিনের আমরা সবাই জানি 35.5 হয়। তারপর ইকুয়াল টু এই সোডিয়াম সালফেটের ভর তোমার বের করা লাগবে, আর তোমার এখানে তাহলে হচ্ছে যে এই বড় হাতের M অফ সোডিয়াম সালফেট কত হবে? এই 23 × 2 প্লাস সালফার হচ্ছে 32 হয়, এখানে 64 হবে, যেহেতু এখানে 4টা আছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো তো এখানে কত আসবে, আমরা যদি এখানে ক্যালকুলেট করি,
আমার এখানে বেসিক্যালি তাহলে বের করতে হবে এম অফ Na2SO4, সেটা আমার কাছে কত আসবে এখানে এক্স তো আছে, এটার সাথে কত গুণ হবে দেখো তো 23 গুণ 2, দাঁড়াও 23 গুণ 2 প্লাস তোমার এখানে কত এই যে 32 প্লাস 64, সেটা আমার কাছে আসছে 142, তাহলে এখানে গুণ হবে 142 আর নিচে ডিভাইডেড বাই কত দেখো তো এখানে এই যে 23 আর 35.2 যোগ 35.5 যোগ করলে 58.5 হয়, ইন্টু 2 করো, সেখানে হবে 117, সেখানে হবে কত 117। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে তুমি এম অফ সোডিয়াম সালফেট এখানে পেয়ে গেছো, সেটাকে তুমি 4 নাম্বার দিয়ে দাও। আর এবার অনুরূপভাবে তুমি যদি সেকেন্ড রিঅ্যাকশনে যদি অ্যাপ্লাই করো এটা স্টোইকিওমেট্রিটা, তাহলে কি হয়েছে দেখো, আমরা যদি এটাকে যদি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো আমরা এটাকে চাইলে লাইনটাকে এখানে বাড়াই দিতে পারি। তারপর আমরা এখানে তাহলে লিখবো যে 2 নং বিক্রিয়ায় স্টোইকিওমেট্রি দেখো এগুলো তোমার কাছে হয়তো মনে হতে পারে যে ভাই আপনি তো অনেক বড় বড় করে অঙ্ক করাচ্ছেন, এডমিশনে তো জায়গা পাবা না। দেখো এডমিশনে তোমাকে এই যে আমি লাইনটা লিখতেছি না, এটা তো লেখার দরকার নাই, তুমি জাস্ট ম্যাথ করবা তখন, সো তোমার এটা স্পেস হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে দেখো তো এখানে 2 নং বিক্রিয়া যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কত হবে এখানে এই যে এন অফ ক্যাসিএল, আর এটা তুমি ইন্টারও অ্যাপ্লাই করতে পারবা এইচএসসিতে, আমি তো তোমাকে বললাম। দেখো আচ্ছা এখানে দেখো এখানে কার ইনফরমেশন লাগবে তোমার এখানে দেখো অলরেডি ক্যাসিএলের ভর কিন্তু তোমার এখানে দেওয়া আছে, সো ক্যাসিএল সম্পর্কে তোমার ইনফরমেশন আছে, আর তোমার এখানে বাইর করতে হবে K2SO4 সম্পর্কে ইনফরমেশন, কারণ দেখো এখানে এম অফ K2SO4 লাগবে। সো তুমি তাহলে এই দুটার মধ্যে রিলেশন করবা, তাহলে এখানে দেখো এন অফ ক্যাসিএল ডিভাইডেড বাই 2 লিখবো ইকুয়াল টু, আর এখানে কত লিখবো ভাই এন অফ K2SO4 ডিভাইডেড বাই আমরা এখানে 1 লিখবো। ওকে, আচ্ছা এরপর দেখো এখানে আমরা লিখবো এখানে এন মানে এম বাই এম, এন মানে তো এম অফ ক্যাসিএল ডিভাইডেড বাই আমরা এখানে লিখবো 2 ইন্টু বড় হাতের এম অফ ক্যাসিএল ইকুয়াল টু আমরা এখানে লিখবো তোমার হচ্ছে এম অফ K2SO4 যেটা আমাদের বের করা লাগবে, আর এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে তোমার বড় হাতের এম অফ K2SO4। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি সবাই। তাহলে এখান থেকে যদি আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, আমার দেখো তাহলে একটা কাজ করে আমরা এই রিলেশনটাকে তাহলে আমরা একটু কপি করে আনি, এখানে আমরা এটাকে কপি করলাম, এখানে চলে নিয়ে আসছি আমরা এটাকে। ওকে ভাই, তাহলে দেখো তো এখানে আমরা যদি এখানে বসাই দিই ভ্যালুগুলা, দেখো তো আমরা একটু আগে পাইছি এম অফ ক্যাসিএল মানে আমরা এখানে করে ধরছি এই যে দেখো 0.9031 মাইনাস এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি এম অফ ক্যাসিএল মানে 0.9031 মাইনাস হচ্ছে এক্স, রাইট। আচ্ছা আর এখানে ডিভাইডেড বাই 2 ইন্টু বড় হাতের এম অফ ক্যাসিএল, 2 ইন্টু বড় হাত, দেখো তো এখানে কে মানে কে, আমরা জানি পটাশিয়ামের কত হয়, আমরা যদি দেখি সবাই পটাশিয়ামের কত হয় আমরা জানি 39 হয়, আর ক্লোরিনের কত হয় বলো তো 35.5 হয়, রাইট। এগুলো আমরা একদম প্রথম লেকচারে আলোচনা করছি। আর এখানে দেখো আমাদের এখানে কত হবে এখানে তো আমাদের এম অফ K2SO4 বের করা লাগবে, আর এখানে হবে তাহলে 39 ইন্টু 2 হবে, প্লাস এখানে 32 হবে, প্লাস এখানে 64 হবে। সো এখানে দেখো তাহলে তোমার এম অফ K2SO4 তাহলে তোমার কত আসতেছে এখানে, এইটাকে যদি তুমি ওদিকে মাল্টিপ্লাই করে দাও, দেখো এখানে আসতেছে তোমার তাহলে 0.9031 মাইনাস এক্স, আর ইন্টু দিয়ে তাহলে কত হবে এখানে দেখো এটা গুণফল করো 39 ইন্টু 2 প্লাস 32 প্লাস 64, সো এটা আমার কাছে আসছে এখানে 174, আর ডিভাইডেড বাই কত আসছে দেখো এখানে 39 প্লাস 35.5 ইন্টু তোমার এখানে 2, সো এটা আসছে আমার কাছে 149, সো এটা হচ্ছে আমার কাছে এখানে এম অফ K2SO4 এ ভর বেড়ে গেছে। তাহলে এখন দেখো আমরা এগুলো কী করবো, এখন এই যে 3 নম্বর ইকুয়েশন পাইছিলাম না আমরা, এখানে আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি এরপরে যে 3 নং হতে তো 3 নম্বর হতে আমরা কি পেয়েছি এখানে দেখো, এখানে আমাদের ছিল এম অফ K2SO4 প্লাস তোমার কত এম অফ Na2SO4, এই দুইটার সম্মিলিত পর আমার কাছে কত ছিল 3 নম্বরে এই যে 1.0716, আর এখন দেখো আমরা এখানে কি বের করছি এই K2SO4 এটার আমরা ভর বের করে ফেলছি, এটা কত আসছে এখানে 0.9031 মাইনাস এক্স, 0.9031 মাইনাস এক্স, আর ইন্টু তোমার এখানে 174, আর এখানে হচ্ছে 149, তারপর এখানে হিসাব করো প্লাস এম অফ Na2SO4 কত আসছে এখানে দেখো আমাদের এখানে আসছে এক্স ইন্টু 142,
আমাদের এখানে আসছে হচ্ছে এক্স ইন্টু 142, এক্স ইন্টু 142 ডিভাইডেড বাই আসছে আমার কাছে এখানে 117, 117 আর ইকুয়াল টু কত 1.0716। তো ভাই এটা তোমার সলভ করতে হবে। সলভ তুমি, আমি তো বলছি ক্যালকুলেটারে তুমি এক লাইনে চালিয়ে করতে পারো। এটা আমরা কোনো একটা দিন ক্যালকুলেটার নিয়ে যখন ক্লাস নিব তখন দেখাই দিব ক্যালকুলেটারে তুমি কীভাবে এক লাইনে এটাকে সলভ করতে পারো। তো যেহেতু আমরা আপাতত এখনও জানি না, আমি তোমাকে এর জন্য নর্মাল নিয়মে করাই দিই। এটা তুমি চাইলে ইজিলি, যারা অনেকেই জানো হয়তো রুলসটা, এগুলো আসলে এক লাইনে সলভ করা যায় ক্যালকুলেটারে। তাহলে দেখো আসো, এখানে যদি আমরা করি ক্যালকুলেশন কত আসবে আমার কাছে এখানে। এই প্রথমে আমরা 0.9031কে আমরা তাহলে এই যে 174 দিয়ে গুণ করবো। সো এটা আমার কাছে আসছে এখানে 157.1394 মাইনাস 174x ডিভাইডেড বাই আমার এখানে আছে হচ্ছে 149 আর প্লাস এখানে যদি আমরা করি x ইন্টু 142 ডিভাইডেড বাই 117 ইকুয়াল টু 1.0716। তাহলে এখান থেকে তুমি হচ্ছে যদি এক্সটা কমন নিয়ে ফেলো তাহলে 142 ডিভাইডেড বাই 117 এখানে থাকবে। আর দেখো সেকেন্ড টার্মে এক্স আছে অর্থাৎ 174 মাইনাস ডিভাইডেড বাই 149। তাহলে কনস্ট্যান্টগুলোকে এই পাশে নিয়ে আসো। এই পাশে তো একটা কনস্ট্যান্ট অলরেডি ছিল 1.0716 আর এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 157.1394 ডিভাইডেড বাই 149 ডিভাইডেড বাই 149। সেখান থেকে দেখো আমরা ইজিলি চাইলে কিন্তু এক্সট্রা ক্যালকুলেট করে ফেলতে পারি। কত আসবে এটা 1.0716 মাইনাস 157.1394 ডিভাইডেড বাই 149 আর এখানে হচ্ছে 142, এটা ডিভাইডেড বাই হবে 117 মাইনাস 174 ডিভাইডেড বাই 149। সো আমার কাছে এটা এক্স ইকুয়াল টু এখানে আসছে তোমার হচ্ছে যে ভাই 0.369866 এত আসছে। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে বের করে ফেলতে পারি কিন্তু পার্সেন্টেজ অফ কত বলো তো, এই যে NaCl এবং KCl। তার আগে আমরা তাহলে বের করি আসো এখানে আগে KCl এর ভর কত আসছে। আমরা KCl এর ভর কত ধরে নিয়েছিলাম এক্স, সরি আমরা আগে চলো NaClটা বের করি। এখানে NaCl এর ভর, সোডিয়াম ক্লোরাইডের ভর কত আসছে দেখো তো ভাই। এখানে আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ভরটাকে এখানে এক্সই ধরে নিয়েছি, তো এক্সের ভর আমি বের করছি এখানে। তো এক্স কত আসছে আমার কাছে এখানে 0.369866 গ্রাম। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ভর। অনুরূপভাবে তুমি বের করতে পারো কিন্তু KCl এর ভর। KCl এর ভর ভাই কীভাবে বের করবো, এই যে পয়েন্ট ওইটা থেকে বাদ দিতে হবে 0.9031 থেকে, এই যে 0.9031 থেকে মাইনাস এক্স করতে হবে। তো এক্স মানে কত 0.369866। সেটা যদি করো তুমি এখানে তাহলে KCl এর ভর পেয়ে যাবা। কত আসবে দেখো তো, এটা 0.9031 মাইনাস 0.369866। সো এটা আসছে আমার কাছে এখানে 0.533234 গ্রাম। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে শতকরা সংযুক্তি, তার মানে পার্সেন্টেজ অফ পটাশিয়াম ক্লোরাইড কত আছে। তাহলে দেখো তো পটাশিয়াম ক্লোরাইডের আমার এখানে ভর বেড়েছে কত। আমি যদি দেখি তাহলে আমার এখানে পটাশিয়াম ক্লোরাইডের এখানে ভর বেড়েছে কত, আমার এখানে 0.533234। আর অ্যাকচুয়ালি অরিজিনাল দ্রবণের মিশ্রণের ভর কত ছিল 0.9031। আর পার্সেন্টেজের জন্য আমার এখানে তাহলে 100% দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো এখানে আমাকে বের করতে বলছে শতকরা সংযুক্তি, অর্থাৎ মোট মিশ্রণের মধ্যে কতটুকু KCl আছে। তাহলে আমরা এখান থেকে এটা আমরা নর্মালি কীভাবে করতাম, ঐকিক নিয়মে যদি করতাম যে এত গ্রামের মধ্যে এত গ্রাম KCl আছে, তাহলে 100 গ্রামের মধ্যে কত আছে ওইভাবে করতে পারো। অথবা ডাইরেক্ট তুমি এখানে ফর্মুলাটাই মনে রাখতে পারো, নিচে টোটাল ভর বসাবা আর উপরে বসাবা যার শতকরা সংযুক্তি বের করতেছো তার ভর আর ইন্টু 100% করে দিবা, তাহলে তোমার এখানে আনসার চলে আসবে। সো এটা কত আসবে দেখি আমরা যদি ক্যালকুলেট করি, ডিভাইডেড বাই 0.9031 ইন্টু 100। সো এটা আমার কাছে আসছে এখানে 59.044%। আর এরপরে তোমার এখানে পার্সেন্টেজ অফ তাহলে সোডিয়াম ক্লোরাইড কত হবে তোমার এখানে আসবে হচ্ছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ভর কত বের করছি আমরা এখানে 0.36, ধরো 1 সেকেন্ড, 0.369866 ডিভাইডেড বাই তোমার এখানে কত, আমরা এখানে টোটাল ভর হচ্ছে যে 0.9031 ইন্টু 100%। এখানে কত আসছে দেখো তাহলে আমার কাছে এখানে 0.369866 ডিভাইডেড বাই 0.9031 ইন্টু 100%। সেটা আসছে আমার কাছে এখানে 40.955।
তাহলে এত পার্সেন্ট, এটা হচ্ছে আমার কাছে আনসার। এখানে একটা আমি একটু প্রবলেম বলি, অঙ্কটার প্রবলেমটা কি একটা, তো এখানে আমাদের একটু জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভ্যালুগুলো অনেক ছোটো ছোটো, বুঝছো? এখানে দেখো সবগুলো তুমি যদি ডিভাইড করো দেখবা ভ্যালুগুলো অনেক ছোটো ছোটো। এখন এখানে প্রবলেমটা যেটা হয়, তুমি যদি সাপোজ ধরো এখানে যেমন এখানে আছে কত, এই 0.369866, আমি অনেকগুলো বড় ভ্যালু দিয়ে কাজ করছি। তুমি যদি এটাকে 0.4 লিখতে পারতা না, তুমি যদি 0.4 লিখো, তোমার এখানে দেখবা এখানে আনসারে একটু বেশ কম আসতেছে। অর্থাৎ আমার এখানে যেমন 59.044 আসছে, সেক্ষেত্রে তোমার একটু উঠানামা করবে আর কি ভ্যালুগুলো। হ্যাঁ, যেমন এখানে 1.0716 না লিখে তুমি শুধুমাত্র 1.07 লিখতে পারতা, তাও খুব একটা সমস্যা হতো না। কিন্তু এখানে সমস্যা হতো, কী সমস্যা, এখানে আসলে অনেক ছোটো ছোটো ভ্যালু, তো সো তুমি যদি সবগুলো ভ্যালু নিয়ে কাজ না করো, তোমার দেখবে রেজাল্ট উল্টা পাল্টা আসতেছে। তো এই জন্য আমরা যেহেতু অনেক বড় ভ্যালু নিয়ে কাজ করছি, সো রেজাল্ট আমাদেরটা বেশি অ্যাকুরেট আছে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো এগুলো হচ্ছে আমাদের এখানে আনসার। আর তুমি আরেকটা উপায় বুঝতে পারো, সেটা তোমার আনসারটা ঠিক আছে কিনা চেক করার উপায়। কী উপায়? দেখো তোমার মিশ্রণটা তো শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড দিয়ে গঠিত হয়েছে, তাহলে দুইটার সংযুক্তির মোট পরিমাণ কত হবে? 100% হবে। দেখো আমাদের এটা যোগ করে দেখো 99.9999% আসছে, অর্থাৎ 100%, অর্থাৎ আমাদেরটা কারেক্ট আছে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা এখানে পরে নেক্সট ম্যাথে যাই। আসলে আমরা তাহলে এই ম্যাথটা কী আলোচনা করছি আমরা অ্যানালাইসিস করি। এখানে দেখো, এখানে আমাকে বলতেছে হচ্ছে যে ভাই তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং তোমার হচ্ছে যে এখানে 780 মিলিমিটার পারদ চাপে 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পাওয়ার জন্য কত বোরের জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে হবে। সো চলো আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। এখানে কী কী বলতেছে, এখানে বলতেছে কি, এখানে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এত এত চাপে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পাওয়ার জন্য, তাহলে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন তোমাকে পাইতে হবে। কত ভরের জিঙ্ক লঘু H2SO4 দ্রবীভূত করতে হবে। তাহলে মানে জিঙ্ককে তোমার কী করতে হবে? H2SO4 সাথে বিক্রিয়া করাইতে হবে। বিক্রিয়া করলে তুমি এখান থেকে কী পাবা? হাইড্রোজেন পাবা। এতটুকু হাইড্রোজেন পাওয়ার জন্য কতটুকু ভরের জিঙ্ক যুক্ত করতে হবে সেটাই তোমাকে জিজ্ঞেস করছে। খুব সিম্পল অঙ্ক আসলে কীভাবে করবো দেখো, বিক্রিয়া লিখো আগে। বিক্রিয়াটি কী হবে দেখো তো, এখানে বিক্রিয়াটা হবে এখানে এরকম, খেয়াল করে দেখো। এখানের মধ্যে কিন্তু আমি কী করছি দেখো তো, জিঙ্কটাকে কিন্তু আমি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছি। তাহলে জিঙ্ক তোমার হচ্ছে যে ভাই সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত হয়েছে। এখান থেকে দ্রবীভূত হয়ে কী উৎপন্ন হবে? আমরা সবাই জানি জিঙ্ক সালফেট তৈরি হবে। আমরা সবাই জানি হচ্ছে ভাই তোমার এখানে জিঙ্ক সালফেট তৈরি হবে, আর তোমার এখানে তৈরি হবে হচ্ছে যে হাইড্রোজেন, রাইট? এখন দেখো তোমার কোয়েশনে কি বলছে, কোয়েশনে জিজ্ঞেস করতেছে কত ভরের জিঙ্ক, মানে জিঙ্কের ব্যাপারে তোমাকে জানতে চাইছে। আর ইনফরমেশন দেওয়া আছে কার? হাইড্রোজেন সম্পর্কে। দেখো এগুলো হচ্ছে হাইড্রোজেনের আয়তন, এটা হচ্ছে যে প্রেশার, আর এটা হচ্ছে তাপমাত্রা। তাহলে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেন সম্পর্কে। তাহলে তোমার ইনফরমেশন এটা জানা আছে, এটা বের করতে হবে, আর এটার ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। সো এটা একটা বিক্রিয়া, তুমি এখানে অবশ্যই কি অ্যাপ্লাই করতে পারবে? স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করতে পারবা। যে কোনো বিক্রিয়ায় তুমি স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এখানে আমরা কি লিখবো? স্টোইকিওমেট্রি রুল অনুসারে তাহলে কত আসবে দেখো, আমি যদি এখানে জিঙ্কের এন জিঙ্ক নিই ডিভাইডেড বাই এখানে 1 হবে না ভাই? এটা 1টা দেখানোর দরকার নেই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু মাত্র শুরু করছি জিনিসগুলো। আর এখানে এন অফ হাইড্রোজেন নিলে ডিভাইডেড বাই আমরা এখানে 1 লিখবো। এখন তুই প্রশ্ন করতে পারো ভাই মাঝখানেগুলো নেন নাই কেন? কারণ মাঝখানেগুলো তো আমার দরকার নাই, এই জন্য আমি হাইড্রোজেন এবং জিঙ্কের মধ্যে শুধুমাত্র নিচ্ছি এই জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাকে জানতে চাইছে জিঙ্কের ভর কত হবে, তার মানে এম বাই এম করবো জিঙ্কের বেলায়, কারণ আমাকে জিঙ্কের ভর চাইছে, তার আমরা এন ইজ ইকুয়াল টু এম বাই এম করবো। এখানে এম জিঙ্ক, দেখো এনের কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। এনের ফর্মুলা কী কী হইতো? এম বাই এম হইতো, এক্স বাই এন এ হয়, এস ইন্টু ভি হয়, তারপরে তোমার এখানে পিভি ডিভাইডেড বাই আরটি হয়। এগুলো আমরা সব ফর্মুলা জিনিস দেখে আসছি আগে। সো এখানে তোমার যখন যেটা লাগে তখন সেটা তোমাকে হচ্ছে এখানে ইউজ করা লাগবে, রাইট? তোমার যখন যেটা লাগে, যেমন প্রথমটার ক্ষেত্রে জিঙ্কের বেলায় তো আমাকে কি জিজ্ঞেস করছে? ভর চাইছে। তাই এখানে আমি এন ইজ ইকুয়াল টু এম বাই এম বসাইছি, কিন্তু আমি হাইড্রোজেনের বেলায় কী বসাবো? ওই পিভি বাই আরটি বসাবো। কেন? কারণ দেখো হাইড্রোজেনের প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো এরপরে হাইড্রোজেনের বেলায় এন অফ হাইড্রোজেন, এখানে আমরা লিখবো কিন্তু পি ইন্টু ভি ডিভাইডেড বাই আর ইন্টু টি। আচ্ছা, তাহলে এখানে আমাকে জিঙ্কের ভর চাইছে আমাকে। দেখো আমি তোমাদেরকে যখন একদম প্রথম লেকচার পড়েছি তখন কিন্তু জিঙ্কের এই যে তোমার পারমাণবিক ভর কিন্তু লিখে দিয়েছিলাম। কত ছিল সেটা? 65.4 ছিল। কপার ছিল 63.5, এগুলো আমি লিখে দিয়েছিলাম সব। আচ্ছা, এবার আসো প্রেশারের বেলায়। এখানে দেখো প্রেশার দেওয়া আছে কত? 780 মিলিমিটার। 780, এটাকে যদি আমি অ্যাটমসফিয়ার নিতে চাই তাহলে আমার কী করা লাগবে? 760 দিয়ে ভাগ করা লাগবে, এটা তো আমরা সবাই জানি। দেখো আমরা এখানে প্রেশার দেওয়া আছে কত? 780 মিলিমিটার। সেটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে চাই তাহলে 780কে আমার কত দিয়ে ভাগ করা লাগবে?
এই 760 দিয়ে ভাগ করা লাগবে। 760 দিয়ে ভাগ করে দিলে এটা কোথায় চলে গেছে? অ্যাটমসফিয়ারে। তো আমরা জানি এগুলা। আর ভি দেওয়া আছে কত তোমার কাছে? দেখো এখানে 500 সেন্টিমিটার কিউব। এখানে দেখো ভি দেওয়া আছে কতটুকু? 500 সেন্টিমিটার কিউব। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার, সেখানে 500 মিলিলিটার হবে। আর যেহেতু আমার এটা লিটার লাগবে, তো 500 মিলিলিটার মানে কত? 0.5 লিটার। সেখানে তাহলে ভি এর জায়গায় 0.5 বসাও। তো প্রেশার এখানে তুমি অ্যাটমসফিয়ারে বসাইছো, ভলিউম তুমি এখানে লিটারে বসাইছো, আর এই ভ্যালু কত বসাবা? 0.0821। এখানে কিন্তু 8.314 বসাবা না। আর টেম্পারেচার এখানে 27, তার মানে 300 কেলভিন। দেখো টেম্পারেচার এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 300 কেলভিন। সেখান থেকে দেখো সব ইনফরমেশন তোমার দেওয়া আছে, ইজিলি তুমি চাইলে এখান থেকে জিঙ্কের ভরটা বের করে ফেলতে পারবা। কত আসবে এটা? 780 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.5 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 300। সো এটা আমার কাছে আসছে এখানে 1.36 1.36259 গ্রাম। এই যে 65.4টা কিন্তু এদিকে নিয়ে যেতে হবে, গুণ দিতে হবে কিন্তু। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, এটা হচ্ছে তোমার জিঙ্কের ভর। এত বড় জিঙ্ক তোমাকে কী করতে হবে? দ্রবীভূত করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। ওই যে 65.4কে কিন্তু এদিকে মাল্টিপ্লাই করা লাগবে, ক্রস গুণফল করা লাগবে। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখি নেক্সট অঙ্কে আমাদের এখানে কী বলতেছে। দেখো নেক্সট অঙ্কে আমাকে কী বলতেছে, দেখো যে চুনাপাথরের একটা নমুনায় 96% তোমার কাছে কী আছে? এই ক্যালসিয়াম কার্বনেট আছে। দেখো আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যে মানে চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটা? ক্যালসিয়াম কার্বনেট। সেখানে বলতেছি কি চুনাপাথরের একটা নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। আমাকে আগে বলো এই সিঙ্গেল লাইনটার অর্থ কী? যে চুনাপাথরের একটা নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, এটার অর্থটা কী? এটার অর্থ হচ্ছে যে তুমি যদি চুনাপাথরের একটা নমুনাকে নাও, তার মধ্যে 96% তুমি ক্যালসিয়াম কার্বনেট পাবা, আর 4% তোমার এখানে ভেজাল থাকবে। অর্থাৎ বিশুদ্ধ ক্যালসিয়াম ধরো তুমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের একটা দ্রবণ নিলা, ওই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণের মধ্যে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি পাবা, আর বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাবা, আর 4 গ্রাম তোমার এখানে কী থাকবে বলো তো? ভেজাল থাকবে। ওকে, তার মানে তোমার এখানে কোয়েশ্চনে বলে দিচ্ছে, এখানে আমরা যদি এটাকে সলিউশন করি আসো, তাহলে কোয়েশ্চন আমাকে বলে দিচ্ছে হচ্ছে আমার কাছে একটা চুনাপাথরের দ্রবণ আছে, সেই চুনাপাথরের দ্রবণের মধ্যে আমি হচ্ছে 96% কী পাচ্ছি? ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। অর্থাৎ আমার কাছে যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ থাকে, তার মানে সেখানের মধ্যে হচ্ছে আমি 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবো। তার মানে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। সাপোজ তোমার কাছে এখানে একটা পাত্র তুমি নাও, ধরো তোমার পাত্রের মধ্যে বলছে এখানে এটা হচ্ছে 96% ক্যালসিয়াম কার্বনেট তুমি পাচ্ছ, আর এটা হচ্ছে একটা ক্যালসিয়াম কার্বনেটের একটা দ্রবণ। তাহলে এটার মানে হচ্ছে যে তুমি এখান থেকে এখানে যদি তুমি 100 গ্রাম দ্রবণকে রাখো, 96 গ্রাম তুমি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পাবা, আর 4 গ্রাম হচ্ছে তুমি ভেজাল পাবা। ওকে, মানে এগুলো বিশুদ্ধ না আর কি, হ্যাঁ এগুলো ভেজাল। তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যানালাইসিস করবো। তাহলে দেখো তো আমরা এখান থেকে কী লিখতে পারি, যে 100 গ্রাম ক্যালসিয়াম আমার কাছে এখানে জানতে চাইছি কি, দেখো তো বলতেছে যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে মানে HCl এর মধ্যে তুমি যদি 150 গ্রাম চুনাপাথরকে যদি দ্রবীভূত করো, তাহলে আদর্শ উষ্ণতা ও চাপে, তার মানে STP-তে, আদর্শ উষ্ণতা চাপ মানে কি STP-তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে তোমার এখানে কোয়েশ্চনে বলতেছে কি, এখানে কোয়েশ্চনে বলতেছে যে তুমি এখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাচ্ছ। তো রিয়াকশন যদি করো, এদের মধ্যে কী উৎপন্ন হবে? আমরা সবাই জানি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, তারপর তোমার এখানে তৈরি হবে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তারপর তোমার এখানে পানি তৈরি হবে। তো বলতেছি কি, তুমি যদি এখানে এই 150 গ্রাম চুনাপাথরকে যদি তুমি এখানে দ্রবীভূত করো, 150 গ্রাম চুনাপাথরকে তুমি যদি এখানে কী করো? দ্রবীভূত করো 150 গ্রাম দ্রবণ, তাইলে সেখান থেকে তুমি হচ্ছে যে এখানে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা STP-তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা। তার মানে দেখো এখানে স্টোইকিওমেট্রি কার মধ্যে অ্যাপ্লাই করবা? ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে ইনফরমেশন তোমার দেওয়া আছে, আর এটার ইনফরমেশন তোমার লাগবে, তাহলে এই দুটার মধ্যে আমি অ্যাপ্লাই করলেই চলবে। ওকে, বাকিগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ এখানে যদি এই সমতা করো তাহলে এখানে একটা 2 দিতে হবে। কেন? কারণ এখানে দেখো ক্লোরিন 2টা আছে, এখানে একটা 2টা ক্লোরিন দিতে হবে। দেখো সমতা হয়ে গেছে। আচ্ছা, এখানে আবার প্রবলেমটা কি, দেখো তুমি যেখানে 150 গ্রাম চুনাপাথর এখানে দ্রবীভূত করছো না, 150 গ্রাম চুনাপাথরের মধ্যে কিন্তু 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাই। কেন? কারণ আমাকে কিন্তু বলে দিচ্ছে আমার এখানে হচ্ছে 96% ক্যালসিয়াম কার্বনেট। তার মানে
এখানে কিন্তু 100 গ্রামের মধ্যে থাকবে 96 গ্রাম। তাহলে আমাকে দেখতে হবে আগে 100 গ্রাম আমি দ্রবণ নিচ্ছি, ঠিক আছে। দেখো আমাকে বলছে যে 100 গ্রাম চুনাপাথর 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে, তার মানে চুনাপাথরের দ্রবণটা নিছো তুমি 150 গ্রাম, কিন্তু 150 গ্রাম চুনাপাথরের দ্রবণে কিন্তু 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাই। তাহলে এখানে আমরা কী করতে পারি, আগে বের করবো হচ্ছে যে এই 150 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম তোমার এখানে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া অংশগ্রহণ করবে বা কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। কারণ যেগুলো বিশুদ্ধ সেগুলোই কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে। যেমন আমি তোমাকে বোঝাই বলি, এইটা যে দেখতেছো না, এটাই কিন্তু তোমার শুধুমাত্র কী করবে বলো তো, বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে। এই যে ভেজাল কিন্তু কখনো কী করবে না, এরা কিন্তু কখনো কী করে না, এরা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না। ওকে, এরা কিন্তু তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে না। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা তাহলে এখানে বের করি, আসো আমরা তাহলে লিখতে পারি কি, যে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে 96 গ্রাম। ওকে, 96 গ্রাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ভাই, সুতরাং তোমার হচ্ছে যেখানে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরে আমি নিচে কতটুকু 150 গ্রাম, তাহলে 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকবে তোমার হচ্ছে 96 ইন্টু তুমি এখানে 150 দিয়ে মাল্টিপ্লাই করো, আর ডিভাইডেড বাই তুমি এখানে 100 করে দাও, এত গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর বেরোবে কত, এখানে দেখো যদি ক্যালকুলেশন করো 96 ইন্টু 150 ডিভাইডেড বাই 100, সেটা আসবে আমার কাছে এখানে 144 গ্রাম। তার মানে এতটুকু ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমার এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে দেখো আমি যদি এই দুটার মধ্যে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি এখানে স্টোইকিওমেট্রি রুল। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 দেওয়ার দরকার নেই আর আমরা তো এটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এখন। সো আমার আর মানে আগে যেমন এখানে আমরা 1 to 1 দিয়ে ডিভাইড করে দেখাই আসছি, 1 থাকলে দেওয়ার দরকার নেই আর কি। হ্যাঁ, তখন তো জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাইছি। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের আগেও 1 আছে, সেখানে কত হবে এন অফ কার্বন ডাইঅক্সাইড, 1 দেওয়ার দরকার নেই। এবার দেখো এখানে তোমার কি জানতে চাইছে, এখানে দেখো সরি এই ক্যালসিয়াম কার্বনেটে কিন্তু ভর দেওয়া আছে। সো এন ইকুয়াল তাহলে তুমি কত লিখবা, এম বাই এম। এন ইকুয়াল কিন্তু কত লিখবা, এম অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের এম অফ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটার ক্ষেত্রে কি ইউজ করবা, এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তোমাকে কি জানতে চাইছে বলো তো, আয়তন জানতে চাইছে, রাইট। দেখো এখানে বলছে কি কত লিটার, মানে আয়তন বের করতে বলছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে আর এসটিপিতে বলে দিছে। তাহলে দেখো তো আমরা যদি নর্মাল নিয়মে যদি করি, তাই আয়তন বের করতে বলে আমরা কোনটা বসাবো, পিভি ডিভাইডেড বাই আরটি, এটা বসাবো, রাইট। আমাকে এই ভিটা জানতে চাইছে। তাহলে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে যদি বসাই ভ্যালুগুলা, এম অফ ক্যালসিয়াম কার্বনেট এখানে কত দেওয়া আছে, দেখো এখানে এই যে 144, আর তুমি যদি এটা বের করো ক্যালসিয়ামের হয় তোমার এখানে 40, তারপরে কার্বনের হয় 12, কার্বনের হয় আমার এখানে 12, আর অক্সিজেন 3টা আছে, তার মানে এখানে হবে 48। আর এখানে দেখো এসটিপি বলে দিছে, তোমার এখানে কোয়েশনে কি বলে দিছে, এসটিপি কন্ডিশন। দেখো আদর্শ উষ্ণতা ও চাপে, তার মানে তোমার এখানে কিন্তু এসটিপি কন্ডিশন বলা আছে। সে এসটিপি কন্ডিশন যদি বলে, আমরা সবাই জানি এসটিপিতে তোমার হচ্ছে ভাই টেম্পারেচার হয় কত 273 কেলভিন, আর প্রেশার হয় কত, প্রেশার হয় তোমার হচ্ছে যে ভাই 1 অ্যাটমসফিয়ার। যদিও আমরা এখানে ডাইরেক্ট ওই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, এন ইজ ইকুয়াল টু VSTP ডিভাইডেড বাই 22.4, তো আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি এখানে। সো পি কিন্তু তাহলে 1 বসাবা, ভি তোমাকে বের করতে হবে, আর এর জায়গায় তাহলে 0.081 বসাবা। কেন, কারণ এগুলো অ্যাটমসফিয়ার এবং লিটারে বসাচ্ছ। দেখো এখানে কিন্তু লিটারে বের করতে হবে। ওকে, তারপর এখানে টি কত দেওয়া আছে 273। সো তুমি যদি এখানে ক্যালকুলেট করো, তুমি কিন্তু ইজিলি ভি পেয়ে যাবা। ভি কত আসবে দেখো তাহলে এখানে 144 ডিভাইডেড বাই 40 প্লাস 12 প্লাস 48 ইন্টু 273 ইন্টু 0.0821। সো এটা আমার কাছে আসছে এখানে এই তোমার হচ্ছে 32.275, 32.275 লিটার। ওকে, এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই, এবং কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে চলো আমরা এরপরে যাই, এরপরে ম্যাথ আমরা দেখি কী আছে এখানে আমার কাছে এখানে। ওকে, তাহলে দেখো এখানে আমাকে বলতেছে কি, আমাকে বলতেছে এখানে 12.5 গ্রাম চুনাপাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 37 ডিগ্রি উষ্ণতায় এবং এত কিলোপ্যাসকেল চাপে এত ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ওই চুনাপাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো। তার মানে এখানে যে চুনাপাথরের যে 12.5 গ্রাম যে তোমার ওজন দেওয়া ভর দেওয়া আছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশুদ্ধ চুনাপাথরের ভর না, এটা হচ্ছে চুনাপাথরের দ্রবণের ভর। তোমাকে বের করতে বলতেছে এই দ্রবণের মধ্যে
বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে সেটা তুমি বের করো। তাহলে এটা তুমি কীভাবে বের করবা? তাহলে এটা বের করার জন্য তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আগে ওই বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে সেটার আগে তোমাকে তাহলে ভর বের করতে হবে। আর ওইটার ভর থেকে তুমি কী বের করতে পারবা? যেখানে আসলে শতকরা পরিমাণটা, তখন তুমি এখান থেকে বের করতে পারবা। সো চলো আমরা এটাকে অ্যানালাইসিস করে আসো। এখানে তাহলে আমি কিসের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছি? ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর মধ্যে আমরা এখানে বিক্রিয়া ঘটাচ্ছি। তাহলে আসলে এটাকে সলিউশন করি। তাই এখানে হচ্ছে আমি ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর এবং হচ্ছে আমরা কিন্তু এখানে HCl এর মধ্যে রিয়াকশন ঘটাচ্ছি। তো চুনাপাথর এবং HCl এর মধ্যে রিয়াকশন ঘটালে কী হবে ভাই? আমরা সবাই জানি এখান থেকে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর এখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এখান থেকে তৈরি হবে তোমার হচ্ছে পানি। এখন দেখো এখানে কি বলছে, এখানে যদি 2 দিতে হবে একটা সমতা করার জন্য। হ্যাঁ, এবার দেখো তোমাকে বলছে কি যে 12.5 গ্রাম চুনাপাথর, কিন্তু বুঝতে হবে এই চুনাপাথর কিন্তু 100% বিশুদ্ধ না, কারণ তোমার এখানে বের করতেই বলছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো। তার মানে এই দ্রবণের মধ্যে কতটুকু বিশুদ্ধ আছে, কত পার্সেন্ট বিশুদ্ধ আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা তুমি কীভাবে বের করবা? তোমাকে যেটা করা লাগবে, এই যে যতটুকু আমরা তো বলছি বিশুদ্ধ জিনিসটাই শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা তোমাকে বের করা লাগবে। তারপরে তুমি সেটাকে হচ্ছে যে যতটুকু বের হবে সেটা হচ্ছে তাহলে কি বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ভর, সেটাকে তুমি টোটাল ভর দিয়ে ভাগ করবা, দেন পার্সেন্টেজ করে ফেলবা। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন লিখতে পারি, একটা নোট লিখতে পারি। নোট মনে রাখবা, বিশুদ্ধ যৌগই শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কারণ এখানে যে এখন তুমি বলতে পারো কেন ভাই ভেজালগুলো কেন করবে না? আসলে ভেজালগুলো করবে, কিন্তু কথা হচ্ছে যে এখানে যে যাবতীয় হিসাবপত্র দেওয়া আছে না, এটা বিশুদ্ধ রেসপেক্টে দেওয়া আছে। ওকে, তো তুমি যদি এখানে অবিশুদ্ধ সহ নিয়ে আসো তাহলে তুমি তখন তোমার ম্যাথটা মিলবে না। আসলে অ্যাকচুয়ালি অবিশুদ্ধরা কিন্তু রিয়াকশন করে, কিন্তু এখানে যে যাবতীয় হিসাব নিকাশ দেওয়া আছে সব হিসাব নিকাশ হচ্ছে যে বিশুদ্ধর পার্সপেক্টিভে দেওয়া আছে, মানে বিশুদ্ধকে কেন্দ্র করেই দেওয়া আছে। তাহলে বিশুদ্ধ যৌগই শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ভর, বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি, এখানের মধ্যে তুমি ধরো এই বিক্রিয়াটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করলা, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের যে ভরটা বের হবে সেটাই কী বলো তো? বিশুদ্ধ ভর। হ্যাঁ, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখানে আসলে এটাকে নোটটাকে বক্স করে দিই। ওকে ভাই, তাহলে চলো এটাকে আমরা অ্যানালাইসিস করি এবারে। এবার দেখো আমি হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে সিম্পল স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি আমরা স্টোইকিওমেট্রি দেখো, এখানে আমরা কার মধ্যে অ্যাপ্লাই করব? আমার এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর জানা লাগতেছে, কারণ আমাকে বিশুদ্ধতা বের করতে হবে। আর এখানে ইনফরমেশন দেওয়া আছে কার সম্পর্কে? কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে। তাহলে এই দুইটার মধ্যে জাস্ট আমি স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করে দিব। তাহলে এখানে আমরা দেখো কি লিখতে পারি, এখানে N অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে দুটোটার আগে 1 আছে, 1 দিয়ে ডিভাইড করার কোনো কারণ নেই, মানে দরকার নেই আর কি। তাহলে এখানে দেখো, এখানে তুমি লিখবা M অফ ক্যালসিয়াম কার্বনেট, এটা তোমাকে বের করতে হবে, এটাই কিন্তু বিশুদ্ধ ভর, ডিভাইডেড বাই বড় হাতের M অফ ক্যালসিয়াম কার্বনেট। আর এখানে দেখো এগুলো কিন্তু প্রেশার টেশার সব দেওয়া আছে, তো এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে PV ডিভাইডেড বাই RT। প্রেশার কত দেওয়া? প্রেশার দেওয়া হচ্ছে যেখানে 99.99 কিলো প্যাসকেল, 99.99 কিলো প্যাসকেল। সো আমরা সবাই জানি এটাকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে চাই তাহলে আমার কী করা লাগবে? 101.325 দিয়ে ডিভাইড করা লাগবে। সো আমাকে ডিভাইড করা লাগবে হচ্ছে 101.325 দিয়ে। সো ডিভাইড করলে কত আসবে দেখো এখানে, তাহলে 99.99 ডিভাইডেড বাই 101.325। সো এটা আমার কাছে এখানে আসছে তোমার এই যে 0.9868। আচ্ছা যাই আসুক, আমরা এটাকে আবার এরকমই রাখি, আমরা এখানে ডাইরেক্ট বসে দিব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অ্যাকুরেট হবে, কারণ নর্মালি তো অনেকগুলো ডিজিট বাদ যাচ্ছে। সো আমরা যদি এখানে বসাই প্রেশারের জায়গায়, তাহলে কত বসাবো? এখানে প্রেশার দেওয়া ছিল 99.99, কিন্তু আমি এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। সো আমার 101.325 দিয়ে ডিভাইড করা লাগবে, করলে এটা অ্যাটমসফিয়ারে চলে গেছে, ইনটু ভি। দেখো তো ভি দেওয়া আছে কত? এখানে ভি দেওয়া আছে তোমার কাছে 2.53 ডেসিমিটার কিউব। আমরা সবাই জানি 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার হয়, তাহলে 2.53 লিটার হবে, তাহলে 2.53। তারপর
এখানে দেখো তো আর, তাহলে এটাকে অ্যাটমসফিয়ার আর এটাকে লিটার বসাইছো, সো আর এখানে হবে 0.0821। টেম্পারেচার দেওয়া আছে কত? টেম্পারেচার দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টেম্পারেচার দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে তোমার যেটা করা লাগবে 37-এর সাথে 273 যোগ করা লাগবে। সো তোমার এখানে তাহলে হয়ে যাবে এটা 310 কেলভিন। সো এখানে তোমার তাহলে বসাবা 310। আর এখানে এম অফ ক্যালসিয়াম কার্বনেট তুমি জানো, তাহলে এটা কত আসবে ভাই? তুমি জাস্ট এখানে এই যে এটা ক্যালকুলেশন করো আর এটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও এই এমটা দিয়ে। তাহলে যদি আমরা আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে দেখাই কত আসে, এটা 99.99 ডিভাইডেড বাই 101.325 ইন্টু 2.53 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 310। সো এটা তোমার কাছে আসছে, এটা আমার কাছে আসছে হচ্ছে এত, এটা আমার কাছে অনেক বড় একটা ভ্যালু আসছে, তাহলে লিখে আসো 0.09809 ইন্টু তাহলে এম দিকে গুণ করতে হবে। তাহলে এম কত হবে? এটা ক্যালসিয়ামের হচ্ছে 40 আর হচ্ছে তোমার কার্বন হচ্ছে 12 আর এটা হচ্ছে তোমার এখানে এই 48। তাহলে যদি গুণ করো তাহলে তোমার এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটে কী দেওয়া আছে? ভর বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণকৃত ভর আর এটাই হচ্ছে বিশুদ্ধ ভর, কারণ আমরা জানি বিক্রিয়ায় যে ভরটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে বিশুদ্ধ ভর থাকে। সো এটা 100 হবে। সো এটা যদি গুণ করো তাহলে এখানে আসছে আমার কাছে এখানে 9.8096 গ্রাম। ওকে, 9.80969 গ্রাম। আচ্ছা, তাহলে এইটা তো তোমার বিশুদ্ধ ভরে বেড়ে গেছে। তাহলে এখন তোমাকে বের করতে বলছে বিশুদ্ধ ভর শতকরা পরিমাণ কত। তাহলে এখানে আমরা লিখতে পারি পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা। এটা কীভাবে করবা? দেখো তুমি চাইলে ঐকিক নিয়মে করতে পারো, যে বলতে পারো এত গ্রামের মধ্যে বিশুদ্ধ পাচ্ছ তুমি হচ্ছে এত, তাহলে 100%-এর মধ্যে কত পাবো, ততবার ডাইরেক্ট করতে পারতো। ডাইরেক্ট কীভাবে করবা? টোটাল ভর কত? 12.5, টোটাল ভরটাকে নিচে বসাবা, যার পার্সেন্টেজ বের করবো, অর্থাৎ বিশুদ্ধতা পার্সেন্টেজ বের করতেছো, তাহলে বিশুদ্ধ ভরটাকে উপরে বসাবা 9.80969 ইন্টু 100% করে দিবা। তাহলে তোমার কাছে এটা কত আসবে যদি আমরা দেখি আসো? এটা আসবে আমার কাছে এখানে 9.80969 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 100%। সেটা আমার কাছে আসছে এখানে 78.477%, 78.477%। ওকে, সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি এটা বুঝতে পারছো ভাই, ম্যাথটা ইজি ম্যাথ ছিল। তাহলে আসলে আমরা নেক্সট ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথ আমাদেরকে কী বলতেছে। আসো দেখো নেক্সট ম্যাথ আমাদেরকে এখানে বলতেছে কি, আমাকে বলতেছে এখানে 0.20 কেজি মার্বেল পাথরকে, দেখো আমরা বলছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট যেটা ছিল সেটাগুলো অনেকগুলো নাম ছিল, একটা ছিল চুনা পাথর ছিল, তারপর মার্বেল পাথর ছিল, তাই না? তো এখানে বলতেছে কি এখানে 0.20 কেজি মার্বেল পাথরকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে কত কেজি তোমার হচ্ছে এখানে এই যে 10% W/W নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। দেখো লেকচার 3 বা 4-এ আমরা যে W/W এটার মিনিং কী সেটা কিন্তু আমরা আগে আলোচনা করে আসছিলাম। যেমন 10% W/W নাইট্রিক অ্যাসিড বলতে কী বোঝায়? 100 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণের মধ্যে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে। ওকে, এটাই বোঝায় আসলে। কিন্তু এখানে যেহেতু কেজিতে হিসাব করতেছো তাহলে তুমি কেজিতে হিসাব করতে পারবা। তাহলে তুমি তখন বলতে পারবা যে 10% W/W বলতে আরেকটা জিনিস বুঝতে পারবে, সেটা হচ্ছে 100 কেজি নাইট্রিক অ্যাসিড দ্রবণের মধ্যে 10 কেজি নাইট্রিক অ্যাসিড আছে। কেজিতে কেন বলতেছো? কারণ যেহেতু এগুলো হিসাবটা কেজিতে করছে, এখানে কোনো সমস্যা নেই, তোমার যেটা সুবিধা। তাহলে এখানে দেখো আমরা যদি বিক্রিয়াটা লিখতে চাই, এখানে দেখো তো বিক্রিয়াটা এখানে কী হবে, এখানে আমরা এটাকে সলিউশন করি। তাহলে দেখো মার্বেল পাথর আছে, তো আমরা সবাই জানি মার্বেল পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তার মানে তোমার এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি মার্বেল পাথর। এটাকে তুমি কার সাথে রিয়াকশন করাচ্ছ? নাইট্রিক অ্যাসিড, তার মানে HNO3 এর সাথে রিয়াকশন করাচ্ছ। এখান থেকে তাহলে কী তৈরি হবে? ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে। আর এখান থেকে তাহলে তোমার পানি তৈরি হবে, এবং এখান থেকে তোমার হচ্ছে ভাই ওই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটাকে যদি সমতা করো তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে, রাইট? কারণ এখানে দেখো নাইট্রেট 2টা আছে, সেখানে একটা 2 দেওয়া লাগবে, আর এখানে হাইড্রোজেনের সমতা হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার সমতাকরণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো তোমার কী কিসের ইনফরমেশন দেওয়া আছে? মার্বেল পাথরে তোমার এখানে ভর দেওয়া আছে, দেখো 0.20 কেজি, আর এখানে নাইট্রিক অ্যাসিড সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এই দুটার মধ্যে তোমাকে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে, রাইট? তাহলে এই দুটার মধ্যে আমাকে কী অ্যাপ্লাই করা লাগবে? এই দুটার মধ্যে হচ্ছে তাহলে আমাকে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে। এটা বুঝতে হবে যে কার কার মধ্যে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করবা। আচ্ছা, এবার আসো বুঝি আসো। তো এখানে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে কতটুকু, এম দেওয়া আছে কতটুকু, এম অফ ক্যালসিয়াম কার্বনেট এটা দেওয়া আছে আমার কাছে এখানে হচ্ছে 0.20 কেজি। আমরা চাইলে এটাকে গ্রামে নিতে পারি, গ্রামে নিতে কত আসবে? 200 গ্রাম আসবে, কারণ এই 0.2 কেজি যদি তুমি 1000 দিয়ে গুণ দাও, সো এটা আসা হচ্ছে 200 গ্রাম আসছে। তারপর এখানে কি বলছে দেখো যে কত কেজি নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। তাহলে আমরা কি বের করি নাইট্রিক অ্যাসিড আসলে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কতটুকু, ঠিক আছে? জিজ্ঞেস করছে কত কেজি 10% নাইট্রিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করি।
এখানে তাহলে আমরা অ্যাপ্লাই করবো স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি যদি এখানে অ্যাপ্লাই করো, দেখো এখানে কি আসবে, এই যে এন অফ ক্যালসিয়াম কার্বনেট, এটার আগে যেহেতু 1 আছে সেখানে কিছু লেখার দরকার নাই নিচে, কিন্তু এখানে যে এন অফ HNO3 এটার আগে কিন্তু 2 আছে, তাহলে নিচে কত ডিভাইড করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখন তোমাকে নাইট্রিক অ্যাসিডে ভর বের করা লাগবে। তাহলে এখানে তুমি জানো এম অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের এম অফ ক্যালসিয়াম কার্বনেট আর ইনটু এটা নাইট্রিক অ্যাসিডে তোমাকে ভর বের করা লাগবে। তার মানে এখানে হবে হচ্ছে যে এম অফ নাইট্রিক অ্যাসিড 2 ইন্টু বড় হাতের এম অফ নাইট্রিক অ্যাসিড। তাইলে এখানে দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেটে তোমার এখানে ভর দেওয়া কত 200, আর বড় হাতের এম কত হবে 40 প্লাস 12 প্লাস 48, আর এখানে কত আসবে দেখো, এই নাইট্রিক অ্যাসিডের তোমাকে ভর বের করা লাগবে, আর এখানে হবে 2, আর এটা কত হবে 1 প্লাস 14 প্লাস হচ্ছে 48। তাহলে এখান থেকে তোমার কিন্তু ইজিলি নাইট্রিক অ্যাসিডের ভর বেরিয়ে আসবে। তাহলে এটা আসবে কত দেখো, এখানে 200 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 14 প্লাস 48 ডিভাইডেড বাই 40 প্লাস 12 প্লাস 48, সেটা আসছে আমার কাছে 252 গ্রাম। আর আমরা কি বলতে পারি 0.252 কেজি, কারণ আমাকে হিসাবটা কেজিতে করতে হবে, রাইট? হিসাবটা যদি আমাকে কেজিতে করতে হবে তাই আমি কেজিতে নিয়ে গেলাম এটাকে গ্রাম হিসাব করার পরে। আচ্ছা এখানে দেখো এবার আমাকে বলতেছে কি, এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ভর লাগবে, অ্যাকচুয়াল ভর হচ্ছে আমার এখানে লাগবে, এই যে ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করাতে এটা আমার লাগবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে দেখো, আমি যে দ্রবণটা ইউজ করবো নাইট্রিক অ্যাসিডের সেটা হচ্ছে 10% W/W, অর্থাৎ 10 কেজি নাইট্রিক অ্যাসিড তুমি পাবা 100 কেজি নাইট্রিক অ্যাসিডের দ্রবণ থেকে। কারণ এখানে কি দেখা যাচ্ছে দেখো তো 10% W/W নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা চলো এখানে একটা কাজ করি, আগে আসো আমরা এখানে তো লাগে এটা মিনিংটা লিখে ফেলি, যে দেখো 10% W/W নাইট্রিক অ্যাসিড, এটার তাহলে মিনিংটা কি আমরা সবাই জানি, এটার মিনিং হচ্ছে যে 100 কেজি, যেহেতু কেজিতে কেন বলতেছি কারণ এখানে হিসাবটা যদি কেজিতে দেওয়া আছে, তাহলে 100 কেজি HNO3 দ্রবণে, নাইট্রিক অ্যাসিড দ্রবণে HNO3 আছে কত কেজি, 10 কেজি। তাহলে দেখো অ্যাকচুয়ালি, তাহলে তুমি যদি 100 কেজি যদি দ্রবণ নাও, অ্যাকচুয়ালি কিন্তু পাচ্ছ কত কেজি, 10 কেজি পাচ্ছ নাইট্রিক অ্যাসিড। তাহলে তোমাকে বের করতে বসে এত কেজি, তাহলে তুমি কত দ্রবণের মধ্যে পাবা, এটাই তোমাকে বের করতে বসে। দেখো যে কত কেজি এত পার্সেন্ট দ্রবণ প্রয়োজন হবে, মানে এসিডটা প্রয়োজন হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমার ভর কিন্তু রাখতেছে এতটুকু, কিন্তু তোমার কিন্তু দ্রবণ আরও বেশি নিতে হবে। কেন দেখো এখানে তোমার বলছে কি দ্রবণটা তোমার কি 10% W/W নাইট্রিক অ্যাসিড, তো 10% W/W নাইট্রিক অ্যাসিড বলতে তুমি কি বুঝো, যে 100 কেজি নাইট্রিক অ্যাসিড দ্রবণে নাইট্রিক অ্যাসিড আছে আসলে অ্যাকচুয়ালি কত কেজি, 10 কেজি। দেখো এই লাইনটাকে আমি উল্টা করে লিখতে পারতাম কিনা, আমি এখানে লিখতে পারতাম কিনা যে 10 কেজি নাইট্রিক অ্যাসিড আছে 100 কেজি নাইট্রিক অ্যাসিড দ্রবণে, লেখা যায় এটা, আশা করি বুঝতেছো এটা লেখা যায় 100 কেজি HNO3 দ্রবণে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে সুতরাং আমার তো এত কেজি নাইট্রিক অ্যাসিড লাগবে, তাহলে 0.252 কেজি নাইট্রিক অ্যাসিড আছে, ঐকিক নিয়ম ভাই সিম্পল জাস্ট, তাহলে 100 ডিভাইডেড বাই এখানে 10 হবে, আর এখানে তুমি তাহলে 0.252 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এখানে আসবে তোমার কাছে এখানে 2.52 কেজি নাইট্রিক অ্যাসিড দ্রবণে। তাহলে জিনিসটা বুঝো ভালো করে, এটা হচ্ছে তোমার আনসার। এখানে কিন্তু তোমাকে জানতে চাইছি কি, দেখো তো বলছো যে কত কেজি 10% W/W নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হবে, তার মানে যে আসলে অ্যাকচুয়ালি দ্রবণ কতটুকু দরকার হবে। তো তোমার তো নাইট্রিক অ্যাসিড লাগতেছে হচ্ছে এত কেজি, কিন্তু এত কেজি তুমি কত দ্রবণ থেকে পাবা সেটাই তোমার বের করতে বসছে। আমরা এটা গ্র্যাজুয়ালি তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে করলাম, যে 10 কেজি নাইট্রিক অ্যাসিড আছে 100 কেজি নাইট্রিক অ্যাসিড দ্রবণে, তাহলে এত কেজি নাইট্রিক অ্যাসিড কতটুকু দ্রবণে থাকবে, তাহলে 2.52 কেজি নাইট্রিক অ্যাসিড। তার মানে তখন তুমি কি লিখবা, সুতরাং 2.52 কেজি 10% W/W HNO3 প্রয়োজন। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই, সেটা হচ্ছে তোমার এখানে আনসার। আচ্ছা তাহলে তুমি এটাকেও তুমি এখানে আনসার লিখে দাও, আমি যদি এটাকে আনসার লিখে দিই এখানে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা তাহলে চলো আমরা এর পরের অঙ্কটাতে যাই। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখানে
এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা আছে না, এটা একটু একটু দেখো, এখানে একটু করে কিছু জিনিস বুঝতে হবে, কারণ এই অঙ্কটা তোমার জন্য একদমই নতুন। তো চলো আমি তোমাকে এই জিনিসটা একটু করে বুঝাই। এটা আসলে পরীক্ষার হলে পারা একটু কষ্টকর, কিন্তু আগে থেকে যদি তুমি দেখে যাও অঙ্কটা, তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে পারবা, কারণ এখানে কিছু কিছু টার্ম তোমার কাছে নতুন আসবে। কী কী টার্ম নতুন দেখো, প্রথমে দেখো এখানে বলছে কি 100 গ্রাম মোল CH4 গ্যাস বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 750 মিলিমিটার পারদ চাপে। দাহ্য গ্যাসের আয়তন কত? বাতাসে নাইট্রোজেন আছে 79% V/V এবং অক্সিজেন আছে তোমার কাছে 21% V/V। ঘাবড়ানোর কিছু নেই ভাই, দুনিয়া রেজিমেট। চলো আমি তোমাকে বুঝাই বলি। এখানে জাস্ট তুমি এখানে কিছু কিছু টার্ম তোমার কাছে অজানা। প্রথম টার্মটা হচ্ছে যে ভাই গ্রাম মোল বলতে কী বোঝাচ্ছে। দেখো আমি তোমাকে একটা কনভার্সন শিখাই, সেটা হচ্ছে যেরকম মনে রাখবা 1 গ্রাম মোল 1 গ্রাম মোল বলতে অ্যাকচুয়ালি আসলে বোঝায় 1 মোলকে। তার মানে 1 মোল লেখা যে কথা, 1 গ্রাম মোল লেখাও সেই কথা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 1 কেজি মোল মানে কত হবে, তাহলে তুমি তখন লিখবে হচ্ছে ভাই 1000 মোল। তাহলে এই কনভার্সন একটু মনে রাখবা, কারণ এটা কি হয়, এটা তোমার বইতে আসলে সরাসরি দেওয়া নাই, সেই জন্য এটা স্যারের এটা মাঝে মাঝে দিতে পছন্দ করে, যেন তুমি এটা এই যে সিম্পল কনভার্সন না জানার কারণে যেন ম্যাথটা তুমি ভুল করে ফেলো। তাহলে ভাই আমরা এখান থেকে শিখে ফেললাম। তাহলে কী শিখলাম আমরা, সেটা হচ্ছে যে 1 গ্রাম মোল মানে হচ্ছে তোমার 1 মোল, আর 1 কেজি মোল মানে তাহলে কত হবে 1000 গ্রাম মোল অথবা 1000 মোল, রাইট। তাহলে আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট কনভার্সন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনভার্সন। আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা এটা তো ভাই বুঝলাম, আর কি কোনো নতুন টার্ম আছে? আরেকটা নতুন টার্ম আছে, দেখো এখানে বলছি কি দাহ্য গ্যাস। দাহ্য গ্যাস বলতে তুমি কি বুঝো? বেসিক্যালি দাহ্য গ্যাস বলতে বোঝায় মিথেন আর এয়ারের মিশ্রণকে। তাহলে দাহ্য গ্যাস মানে কি? দাহ্য গ্যাস এটা মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভাই তোমার মিথেন এবং হচ্ছে এয়ারের মিশ্রণ। ওকে, তাহলে এই জিনিস না জানার কারণে অনেকে কিন্তু অঙ্কটা ভুল করে ফেলবে, কারণ তোমাকে দাহ্য গ্যাসের আয়তন বের করতে বলছে। এখন তুমি বলো ভাই কিসের দাহ্য গ্যাস? দাহ্য গ্যাস বলতে আসলে কাকে বোঝাচ্ছে? তাহলে দাহ্য গ্যাস মানে হচ্ছে তোমার হচ্ছে ভাই এই যে এখানে মিথেন এবং এয়ারের মিশ্রণ। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে দাহ্য গ্যাস কাকে বলে, তুমি তখন বলবা কি দাহ্য গ্যাস হলো মিথেন এবং এয়ারের মিশ্রণকে আমরা দাহ্য গ্যাস বলি। সো আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা এটা গেল। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন গেল। তাহলে এই দুটো টার্মই তোমার কাছে নতুন, এই দুটো টার্ম তুমি যদি পরিচিত হও তাহলে অঙ্কটা দুনিয়ার ইজি। দেখো তোমার এখানে বলছে কি, বলতেছে হচ্ছে যে 100 গ্রাম মোল অর্থাৎ 100 মোল, অর্থাৎ 100 গ্রাম মোলকে আসলে আমরা কি বলতে পারি 100 মোল CH4 গ্যাস বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে। তার মানে CH4 গ্যাসটাকে তুমি অক্সিজেনের সাথে রিয়াকশন করাচ্ছ, দহন করতেছো। তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড এবং এত মিলিমিটার পারদ চাপে দাহ্য গ্যাসের আয়তন কত হবে? তাহলে দাহ্য গ্যাসের আয়তন জিজ্ঞেস করছে। তাহলে দাহ্য গ্যাসের আয়তন তুমি কীভাবে বের করবা? ইন্ডিভিজুয়ালি তোমাকে তাহলে এয়ারের আয়তন বের করতে হবে, আর ইন্ডিভিজুয়ালি তোমাকে তাহলে মিথেনের আয়তন বের করতে হবে। দুটোটা যদি যোগ করে দাও তুমি পেয়ে যাবে দাহ্য গ্যাসের আয়তন। তাহলে দেখো তুমি তোমার প্রসিডিউরটা বুঝছো কিনা, কী করা লাগবে। তাহলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে মিথেনের আয়তন বের করা লাগবে আর এয়ারের আয়তন বের করা লাগবে। কীভাবে করবো চলো আমি ব্যাখ্যা করি। এখানে দেখো বলছে কি মিথেন গ্যাসকে তুমি বাতাসে দহন করতেছো, তার মানে এই যে মিথেন গ্যাস CH4 সেটাকে তুমি তাহলে অক্সিজেনের সাথে রিয়াকশন করাচ্ছ। অক্সিজেনের সাথে রিয়াকশন করলে কী হবে দেখো তো, অক্সিজেনের সাথে রিয়াকশন করলে এখানে উৎপন্ন হবে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আরেকটা তোমার এখানে পানি তৈরি হবে, তাই না? জিনিসটা দেখো আমরা দেখো CH4 এটা যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে। তো কার্বন এখানে একটা ঠিক আছে, এখানে হাইড্রোজেন 4টা আছে, তাহলে এখানে হাইড্রোজেন 2টা আছে, তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে। অক্সিজেন 2টা আর এখানে 2টা 4টা হয়ে গেল, তাহলে এখানে 2 দেওয়া লাগবে একটা। ওকে, এটা হচ্ছে আমার এখানে ব্যাপার। তাহলে এখন দেখো আমাকে তাহলে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে দাহ্য গ্যাসের আয়তন। তাহলে আমাকে বের করতে হবে কিন্তু এখানে CH4 এর আয়তন কত, আরেকটা তোমার কিন্তু এখানে আমাকে বের করতে হবে এয়ারের আয়তন কত। আচ্ছা আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে, তাহলে কীভাবে আমি হচ্ছে CH4 এর আয়তনটা এখানে বের করবো। দেখো এখানে আমাকে কী কন্ডিশন বলে দিচ্ছে, আমার তাপমাত্রা বলে দিচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার এখানে দেখো 100 গ্রাম মোল মানে মোল সংখ্যা দেওয়া আছে, এটার প্রেশারও দেওয়া আছে আমার কাছে এখানে। তাহলে এখানে কিন্তু আমি ইজিলি এই যে মিথেনের আয়তনটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে আমি চলো আগে কাজ করবো কাকে নিয়ে, মিথেনকে নিয়ে। এটার তাহলে আমাকে যেটা দাহ্য গ্যাসের আয়তন বের করতে হবে, তাহলে আমাকে আগে মিথেনের আয়তনটা বের করে ফেলতে হবে। যেন হচ্ছে আমি দাহ্য গ্যাসের আয়তনটা বের করবো। দেখো এখান থেকে তাহলে আমরা তাহলে PV = nRT ইউজ করবো, সিম্পল। কেন? কারণ এখানে দেখো আমার প্রেশার দেওয়া আছে কত 760 মিলিমিটার পারদ, অর্থাৎ এটাকে আমরা তাহলে লিখতে পারি 1 অ্যাটমসফেয়ার। তারপর আমার কাছে এখানে দেখো ভলিউম আমি বের করবো, এখানে জানি না আমি এটা। তারপর এখানে দেখো আমার কাছে মোল সংখ্যা দেওয়া আছে, কিন্তু মোল সংখ্যা এখানে আমাকে বলছে 100 গ্রাম মোল, অর্থাৎ আমরা জানি 1 গ্রাম মোল মানে 1 মোল, তার মানে 100 গ্রাম মোল মানে কিন্তু এখানে 100 মোল, রাইট। আচ্ছা তারপর এখানে দেখো আমাকে টি দেওয়া আছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমি যদি এখানে সবগুলো বসাই দিই, প্রেশারের জায়গায় 1 বসাবো, মিথেনের আয়তন বের করব, BCH4 বের করব,
এনআরটি, এন মান হচ্ছে 100, যেহেতু এখানে আমি অ্যাটমসফিয়ার লিটারে বের করতেছি, সো এটা আমার কাছে কত আসবে, এখানে 0.0821 বসাবো, আর টেম্পারেচারের জায়গায় আমরা এখানে 273 বসাবো। সো ক্যালকুলেট করলে তার ইজিলি VCH4 বের হয়ে যাবে। তো VCH4 তোমার কাছে কত আসবে, এখানে 100 ইন্টু 0.0821 ইন্টু 273। সো তোমার কাছে এটা আসছে তাহলে এখানে 2241.33 লিটার। তাহলে এটা বেরিয়ে গেছে তোমার কাছে মিথেনের আয়তন 2241.33 লিটার বের হয়ে গেছে। ওকে, তাহলে এটা তোমার কাছে মিথেনের আয়তন তোমার এখানে এটা বের হয়ে গেছে। আচ্ছা, এইবারে তোমাকে বের করতে হবে কি, একটা তো শেষ, এয়ারের আয়তন বের করতে হবে। তোমাকে এখানে কি বের করা লাগবে, এয়ারের আয়তন বের করা লাগবে। কোয়েশ্চন হচ্ছে তুমি এয়ারের আয়তন বাইর করবা কিভাবে, কোয়েশ্চন হচ্ছে তুমি এয়ারের আয়তন বাইর করবা কিভাবে। দেখো এখানে একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। বলছে কি বাতাসের মধ্যে 79% V/V তোমার হচ্ছে যে ভাই নাইট্রোজেন আছে, আর অক্সিজেন আছে কতটুকু, 21%। তার মানে তোমার কোয়েশ্চনে তোমাকে বলে দিছে এয়ার যেটা, এই এয়ারের মধ্যে 79% V/V, তার মানে আয়তনের V মানে 100 লিটারের মধ্যে তোমার হচ্ছে যে 79 লিটার বা মিলিলিটার বলে মিলিলিটার নাইট্রোজেন আছে, আর 21% V/V অক্সিজেন আছে। দেখো তাহলে এটার মিনিংটা কি, বলতেছে কি এয়ারের মধ্যে 79% দেখো V/V নাইট্রোজেন আছে, আর 21% V/V অক্সিজেন আছে। তার মানে এখানে বলে দিছে 100 লিটার তোমার কাছে যদি এয়ার থাকে, ওই 100 লিটার এয়ারের মধ্যে 21 লিটার থাকবে অক্সিজেন, আর তোমার কাছে 79 লিটার থাকবে হচ্ছে যে নাইট্রোজেন। এটাই তো, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে আসলে। ওকে, আচ্ছা, তাইলে এখন এয়ারের আয়তনটা তুমি কীভাবে করবা। কোনো কারণে একটা জিনিস দেখো তো, পুরা কোয়েশ্চনে কিন্তু নাইট্রোজেনের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নাই। পুরা কোয়েশ্চনের মধ্যে কিন্তু নাইট্রোজেনের ব্যাপারে কোনো কি দেওয়া নাই, ইনফরমেশন দেওয়া নাই, কোথাও কিন্তু দেওয়া নাই। তাহলে এটা দিয়ে তুমি কোনো কাজ করতে পারবা না। কিন্তু দেখো পুরো কোয়েশ্চনে যদিও অক্সিজেন সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন দেওয়া নাই, কিন্তু এখানে কিন্তু দেখো বিক্রিয়াটাতে কিন্তু অক্সিজেন ইউজ হয়েছে। দেখো এখানে এই বিক্রিয়াটাতে কিন্তু কি ইউজ হয়েছে, অক্সিজেন ইউজ হয়েছে। কোনো কারণে তুমি যদি এই অক্সিজেনের যদি তুমি কোনো কারণে আয়তনটা বের করতে পারো, অক্সিজেনের আয়তন থেকে কিন্তু তুমি এয়ারের আয়তনটা বের করতে পারবা। কীভাবে ভাই, তুমি যখন বলবা 21 লিটার অক্সিজেন পাই হচ্ছে আমি 100 লিটার এয়ার থেকে, তাহলে যতটুকু অক্সিজেন বের হয়েছে তাহলে অতটুকু অক্সিজেন আমি কত লিটার এয়ার থেকে পাবো, ওইভাবে কিন্তু আমি এয়ারের আয়তনটা ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে আমি আমাদের মূল কনসেপ্টটা বুঝতে পারছি কিনা দেখো, আমার এখানে এয়ারের আয়তনটা লাগবে, তাহলে এয়ারের আয়তন আমি দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে নাইট্রোজেন দ্বারা, একটা অক্সিজেন দ্বারা। কিন্তু নাইট্রোজেন সম্পর্কে কোনো ইনফরমেশন তোমার তো ওইখানে দেওয়া নাই, কিন্তু অক্সিজেন বিক্রিয়াটাতে ইউজ হয়েছে। এখানে কিন্তু আমি স্টোইকিওমেট্রি ইউজ করে, যেহেতু আমি এখানে মিথেনের মোল সংখ্যা জানি, স্টোইকিওমেট্রি ইউজ করে আমি এখানে অক্সিজেনের মোল সংখ্যা বা অক্সিজেনের আয়তন বের করে ফেলতে পারবো। দেন অক্সিজেনের ওই আয়তন থেকে আমি এয়ারের আয়তন বের করে ফেলতে পারবো। প্রসিডিউর বুঝছো কিনা দেখো, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা আসলে এখানে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করি। স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করলে কী হবে, স্টোইকিওমেট্রি যদি অ্যাপ্লাই করি এখানে আমরা, এই জন্যই তো বললাম স্টোইকিওমেট্রি অনেক ইম্পর্টেন্ট। আর এই ম্যাথগুলো তুমি যদি না বুঝো ধীরে ধীরে, তাহলে কিন্তু হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করা লাগবে। যেমন এখানে দেখো আমরা তাহলে স্টোইকিওমেট্রি অনুসারে কি লিখতে পারি, NO(CH4) = N of অক্সিজেন ডিভাইডেড বাই 2 লিখতে পারি, রাইট। ডিভাইডেড বাই আমরা কিন্তু এখানে 2 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে আমার অক্সিজেনের আয়তন লাগবে এখানে। তাহলে এখানে দেখো এই সোডিয়াম, এই মিথেনের তোমার মোল সংখ্যা দেওয়া আছে 100, তো অক্সিজেনের আয়তন লাগবে, তাহলে আমার এখানে PV/RT করতে হবে। তাহলে এখানে আমাকে প্রেশার, ভলিউম, আর এখানে হচ্ছে 2 × R × T করতে হবে। তাহলে যদি আমরা করি, তাহলে এখান থেকে কিন্তু আমার অক্সিজেন, এটা কিন্তু কিসের আয়তন বেরোচ্ছে, অক্সিজেনের আয়তন। তাহলে এখান থেকে দেখো আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, এখানে তো আমার 100 আছে, = প্রেশার কত আছে ভাই, প্রেশার দেওয়া আছে দেখো 1 অ্যাটমসফিয়ার। ভলিউম তুমি বের করবা, ভিওটা তুমি বের করবা, আর কত বসাবা 0.081, আর এখানে এটা 2 দিয়ে গুণ আছে, আর এখানে টেম্পারেচার করে দেওয়া আছে ভাই 273 বসাও। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, এখান থেকে কিন্তু তোমার অক্সিজেনের আয়তন বের হবে। তো অক্সিজেনের আয়তন বের হবে কত, এই যে 100 × 0.081 × 2 × 273, রাইট। দাঁড়াও এটাকে 1 করে দিই। হ্যাঁ, এটা আসছে আমার কাছে কত, এখানে 4482.66, 4482.66 লিটার। তাহলে অক্সিজেনের আয়তন এত বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে এয়ারের মধ্যে যেহেতু 21% W/V তোমার হচ্ছে যে ভাই অক্সিজেন আছে, দেখো আমরা এখান থেকে বলতে পারি এয়ারের মধ্যে যেহেতু 21% V/V অক্সিজেন আছে, এটার মিনিং হচ্ছে যে 21 লিটার দাঁড়াও 21 লিটার O2 পাই 100 লিটার এয়ার হতে,
রাইট, কারণ 100%-এর মধ্যে 21% হচ্ছে অক্সিজেন আছে, তার মানে এখান থেকে বলতে পারি সুতরাং 4482.66 লিটার O2 পাই 100 ইন্টু 4482.66 ডিভাইডেড বাই কত হবে এখানে 22 লিটার ডিভাইডেড বাই 21, তাহলে এখানে কত আসবে দেখো 100 ইন্টু 4482 ইন্টু 66 ডিভাইডেড বাই 21, সেটা আমার কাছে আসছে 21300, তোমার এখানে আছে 46, তাহলে 21346 লিটার। তাহলে এত লিটার হচ্ছে তোমার কাছে কি আছে, এয়ার আছে। তাহলে এয়ারের আয়তন বেড়ে গেছে, তাহলে এখানে তো তোমার এখন ধার্য গ্যাসের আয়তন বের করে ব্যাপারই না। কত হবে এটা, এই যে দেখো 2241.33-এর সাথে তাহলে 21346 যোগ করা লাগবে, সেটা কত আসবে এখানে 2241.33 যোগ করো, এখানে আসবে তোমার কাছে হচ্ছে ভাই 23587, 23587.33 লিটার। সো তোমার কাছে এটা হচ্ছে তোমার কাছে কি বলতো এখানে, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই এখানে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করতেছি তোমরা এখানে ম্যাথটা বুঝতে পারছো সবাই। আসলে আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথ আমাদেরকে কী বলতেছে এখানে, আসলে নেক্সট ম্যাথে আমরা আলোচনা করি। আচ্ছা, নেক্সট ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাও পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। এই অঙ্কটা তুমি যদি না বুঝো তাহলে তোমাকে কিন্তু হবে না। আসলে আমরা আস্তে আস্তে বুঝিয়ে আসো। আমাকে বলছে কি দেখো, এখানে আমাকে বলতে হচ্ছে একটা আকরিকের মধ্যে 23.14% তোমার ম্যাগনেটাইট আছে। ম্যাগনেটাইট মানে কি আমরা জানি সবাই, Fe3O4 এটা সংকেত কী ছিল, ম্যাগনেটাইট ছিল। কারণ আমরা দেখো, আমরা যদি 9-10-এর মধ্যে একটা আকরিক নামের একটা চ্যাপ্টার থাকতো, তো আকরিকের মধ্যে বিভিন্ন ধরনের আকরিকের মধ্যে মানে ম্যাগনেটাইট ছিল একটা আকরিক। তো বলতেছে কি তোমার কাছে একটা আকরিক আছে, যে আকরিকটার মধ্যে 23.14% ম্যাগনেটাইট আছে, তার মানে বাকিটুকু ভেজাল আছে আর কি। হ্যাঁ, এবার বলতেছে কি আকরিকটি গুঁড়া করে, আকরিকটি দেখো এখানে বলছে কি আকরিকটি তুমি যদি গুঁড়া করে বাত্তা চুল্লিতে যদি প্রক্রিয়াকরণ করা হয়, অর্থাৎ যদি উত্তপ্ত করা হয়, তাহলে আকরিকে ধারণকৃত লোহার কেবলমাত্র 80% অশোধিত কাঁচা লোহা হিসেবে পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা। বলতেছে কি 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে, আর চুল্লির মধ্যে এই বিক্রিয়াটা সাধারণত হচ্ছে। আর এখানে লোহার পারমাণবিক ওজন তোমার দেওয়া আছে 50.8। ওকে, আচ্ছা আসলে এটা আমরা অ্যানালাইসিস করি। এখানের মধ্যে কী কী অ্যানালাইসিস করবো দেখো, এখানে সাপোজ আমার কাছে এখানে একটা আকরিক ছিল, এই আকরিকের বৈশিষ্ট্যটা কি, এই আকরিকের বৈশিষ্ট্য হচ্ছে যে এই আকরিকের মধ্যে 23.14% ম্যাগনেটাইট আছে। এই আকরিকটার মধ্যে কি আছে 23.14%, দাঁড়াও এটাকে আমরা একটু ভালো করে লিখি, এখানে 23.14% ম্যাগনেটাইট আছে, ম্যাগনেটাইট। আচ্ছা, ভালো কথা। এইখানের মধ্যে দেখো এবারে কী এখানে সাপোজ এটা হচ্ছে আমার কাছে আকরিকের মধ্যে 23.14% ম্যাগনেটাইট আছে, তার মানে আমার এখানে হচ্ছে যে বাকিটুকু হচ্ছে ভেজাল আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে এরপর বলছে কি দেখো, এরপরে বলতে হচ্ছে যে আকরিটাকে গুঁড়া করে, তাহলে তুমি আকরিটাকে গুঁড়া করে ফেলছো, তার মানে আকরিটাকে তুমি গুঁড়া করছো, বাত্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করছো। বাত্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করা হলে এই আকরিকে ধারণকৃত লোহার কেবলমাত্র 80% অশোধিত কাঁচা লোহা হিসেবে পাওয়া যায়। তার মানে এটাকে ফার্স্টে তুমি কি করছো, এখানে এটাকে দেখো, এটাকে তুমি হচ্ছে যে ভাই গুঁড়া করছো, এটাকে হচ্ছে তুমি এখানে দেখো গুঁড়া করছো এটাকে, তাহলে এটাকে হচ্ছে আমরা এখানে গুঁড়া করলাম, দেন হচ্ছে আমরা এটাকে বাত্তা চুল্লিতে প্রয়োগ করলাম। বাত্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করার পরে আমি এখানে কি পাচ্ছি দেখো তো, এখানে বলছে কি যে বাত্তা চুল্লিতে প্রক্রিয়াকরণ করা হলে 80% তুমি অশোধিত কাঁচা লোহা পাচ্ছ। তার মানে 80% তুমি অশোধিত কাঁচা লোহা মানে আয়রন পাচ্ছ। ওকে, এইটা ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে চলো এটাকে আমরা লেখাটাকে একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তার মানে এখানে আমি তোমাকে বুঝাই বলি এখানে সিচুয়েশনটা এখানে কী দাঁড়াইছে, কারণ এই অঙ্কটা যদি তুমি না বুঝো তাহলে তোমার কিন্তু হবে না। হ্যাঁ, তোমার এটা বুঝতে হবে। এটা হচ্ছে প্রসিডিওর। তাহলে প্রসিডিওরটা কি আমি তোমার বুঝাই বলি, তোমার কাছে একটা আকরিক আছে, ওই আকরিকটার মধ্যে 23.14% ম্যাগনেটাইট আছে, দেন তুমি এটাকে গুঁড়া করলা এবং তুমি বাত্তা চুল্লিতে প্রয়োগ করলা।
বার্তা জড়িত প্রয়োগ করার পরে তুমি এখানে 80% অশোধিত কাঁচা লোহা পাইছো তুমি। আচ্ছা এখানে একটু আমাকে বুঝাও, অশোধিত এই কথাটার অর্থ কী? অশোধিত এই কথাটার অর্থ কী? অশোধিত এই কথাটার অর্থ হচ্ছে যাকে শোধন করা হয় নাই, মানে যাকে সংশোধন করা হয় নাই। অশোধিত এটা কথার অর্থ কী? অশোধিত এটার অর্থ হচ্ছে যে যাকে শোধিত করা হয়নি, শোধিত করা হয়নি মানে অর্থাৎ যাকে যাকে সংশোধন করা হয়নি, কোনো ধরনের সংশোধন করা হয়নি, সংশোধন করা হয়নি। আমাকে একটু করে জিনিস বলো তো, কাকে তোমার সংশোধন করা লাগে? বিশুদ্ধ নাকি অবিশুদ্ধকে? অবিশুদ্ধকে সংশোধন করা লাগে। তাহলে যাকে সংশোধন করাই লাগে নাই, তার মানে সেটা কি বিশুদ্ধ? তার মানে অশোধিত এই কথাটার আসলে বাংলা অর্থ হচ্ছে, শুদ্ধ বাংলা অর্থ হচ্ছে বিশুদ্ধ। জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। অশোধিত মানে কি? অশোধিত মানে যাকে শোধন করা হয়নি। শোধন মানে কি? যাকে সংশোধন করা হয়নি। তার মানে কাকে সংশোধন তুমি করো না, যে বিশুদ্ধ। তার মানে অশোধিত কথাটার মানে হচ্ছে যে বিশুদ্ধ। অর্থাৎ তুমি এখানে আসলে বেসিক্যালি আকরিকটার মধ্যে তুমি যদি কী করে এখানে 23.14% ম্যাগনেটাইট ছিল, তুমি এটাকে গুঁড়া করছো, দেন তুমি এটাকে বার্তা জড়িত প্রয়োগ করছো। এইসব করার পরে তুমি আসলে বেসিক্যালি 80% বিশুদ্ধ তুমি কাঁচা লোহা পাইছো। 80% কী পাইছো? বিশুদ্ধ তুমি কাঁচা লোহা পাইছো। ওকে, এরপর এখন তোমাকে বলতেছে কি, দেখো তুমি যদি এখান থেকে যদি 100 মেট্রিক টন যদি কাঁচা লোহা পাইতে চাও, তার মানে এখন তোমাকে বলতেছে এখানে তুমি যদি কোনো কারণে এই প্রসিডিউর থেকে যদি 100 মেট্রিক টন তুমি যদি কি পাইতে চাও? কাঁচা লোহা। মানে কাঁচা লোহা মানে কি? বিশুদ্ধ লোহা। কাঁচা লোহা মানে কি বলো তো? আসলে নতুন লোহাকে আসলে বেসিক্যালি কাঁচা লোহা বলে। ওকে, তো যেই লোহাটা নতুন সেটা তো আসলে বেসিক্যালি বিশুদ্ধই থাকে। তো তোমাকে বলতেছে এখানে তুমি যদি 100 মেট্রিক টন যদি কাঁচা লোহা পাইতে চাও, তাহলে তোমার হচ্ছে ভাই কত পরিমাণ, মানে কত অ্যামাউন্টের এই আকরিক তোমাকে প্রক্রিয়াকরণ করতে হবে, মানে কতটুকু আকরিক তোমাকে এখানে এই বার্তা জড়িত প্রয়োগ করা লাগবে, এটাই বেসিক্যালি তোমাকে এখানে বের করতে বলছে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আমি তোমাকে এই সিচুয়েশনটা একটু করে বুঝাই। যে ধরো তুমি একটা ফ্যাক্টরি আছে, এখানে ফ্যাক্টরির মধ্যে ওরা হচ্ছে যে ভাই তোমার ধরো লোহা প্রস্তুত করে। তো লোহাটা কীভাবে প্রস্তুত করে? ওরা প্রথমে আকরিক সংগ্রহ করে। তো যে আকরিকটা সংগ্রহ করে সেটার মধ্যে ধরো 100 কেজি আকরিক সংগ্রহ করছে। ওই 100 কেজির মধ্যে দেখা যায় 23.14 কেজি তোমার কী আছে বলো তো? বিশুদ্ধ আছে। দেন ওই বিশুদ্ধটাকে হচ্ছে ওরা হচ্ছে বার্তা জড়িত প্রয়োগ করছে। দেন ওই বিশুদ্ধর মধ্যেও মানে 23.14 কেজি যেটা ছিল সেটার মধ্যেও অনলি 80% হচ্ছে সে বিশুদ্ধ পাইছে, বিশুদ্ধ লোহা হিসেবে পাইছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম এখানে। তাহলে এখন তোমাকে বের করতে বলছে এখানে 100 মেট্রিক টন কাঁচা লোহা পাইতে হলে কতটুকু তোমাকে হচ্ছে যাবে আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে। এটা তুমি কিভাবে করবা? দেখো আগে আমরা চলো এটা একটু ব্যাখ্যা করি এখানে। যে 80% অশোধিত কাঁচা লোহা পাচ্ছ, এটা মানেটা কি? এটার মানে হচ্ছে যে তুমি 80% লোহা পাও, 80% লোহা তুমি 80 কেজি লোহা পাও 100 কেজি লোহা থেকে। জিনিসটা বুঝো, তুমি এখানে 80% অশোধিত কাঁচা লোহা বলতে আসলে কী বোঝায়? যে 80 মেট্রিক টন আমি বিশুদ্ধ লোহা পাই 100 মেট্রিক টন লোহা হতে। আর আমি তোমাকে বোঝাই বলি এখানে 80% অশোধিত কাঁচা লোহা, এটা বলতে আসলে কী বোঝায়? দেখো, এটা বলতে আসলে বোঝায় এখানে যদি মেট্রিক টন হিসাব করছে আমরা মেট্রিক টন দিয়ে বুঝবো। 80 মেট্রিক টন কাঁচা লোহা পাই বা বিশুদ্ধ লোহা পাই, বিশুদ্ধ লোহাটাও না লিখে আমি আয়রন লিখতে পারি, বিশুদ্ধ আয়রন পাই 100 কেজি আয়রনের স্যাম্পল হতে। বিভিন্ন ফ্যাক্টরিতে স্যাম্পল থাকে, তার মানে আমি যদি 100 কেজি যদি আয়রনের স্যাম্পল নিই, সেটার মধ্যে হচ্ছে আমার 100 কেজি এখানে মেট্রিক টন হবে, কারণ সব হিসাবে এখানে আমি মেট্রিক টনে করতেছি। ওকে, তাহলে এখানে হতে হবে 100 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে, 100 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে। আচ্ছা, তাহলে জিনিসটা বুঝো এখানে বলতেছে কি যে তোমার 80% অশোধিত কাঁচা লোহা, এটা তাহলে আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়? তাহলে 80 মেট্রিক টন বিশুদ্ধ লোহা তুমি পাও, খালি ভুল করতেছি আজকে, টিকা দেওয়ার ফল, দাঁড়াও 80 মেট্রিক টন বিশুদ্ধ লোহা পাই, 80 মেট্রিক টন, দেখো 80% অশোধিত কাঁচা লোহা না, এটা তার অ্যাকচুয়ালি আসলে কী বোঝাচ্ছে? তাহলে 80 মেট্রিক টন তুমি বিশুদ্ধ লোহা পাবা, এই যে 100 মেট্রিক টন তুমি যদি আয়রনের স্যাম্পল নাও, তার মানে তোমার কাছে যদি একটা 100 মেট্রিক টনের যদি আয়রনের স্যাম্পল থাকে, এর মধ্যে তোমার 80 মেট্রিক টন হচ্ছে বিশুদ্ধ আয়রন পাবা, আর বাকি 20 মেট্রিক টন তোমার কী থাকবে ভাই? ভেজাল থাকবে। ওকে, কিন্তু তোমাকে পাইতে হবে কত মেট্রিক টন কাঁচা লোহা বলো তো? বিশুদ্ধ 100 মেট্রিক টন। তাহলে 80 মেট্রিক টন তুমি পাও হচ্ছে 100 মেট্রিক টন থেকে, কারণ এটা 80% দেওয়া আছে। তাইলে তোমাকে লাগবে হচ্ছে 100 মেট্রিক টন
এটা তোমাকে দেখো বলছে কি 100 মেট্রিক টন তুমি যদি অশোধিত কাঁচা লোহা পেতে চাইলে, তাহলে তুমি হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এরপরে 100 মেট্রিক টন বিশুদ্ধ লোহা পাই 100 ইন্টু 100 ঐকিক নিয়ম জাস্ট ডিভাইডেড বাই 80। ওকে, আশা করি এটা এখানে বুঝতে পারছো ভাই। চলো আমি তোমাকে আরেকবার বুঝে আসো, কারণ এই অঙ্কটা অনেক কনফিউজিং একটা অঙ্ক। হ্যাঁ, যদি তুমি না বুঝো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমি চলো তোমাকে বুঝাই বলি। এখানে দেখো, এখানে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, যেহেতু এখানে 80% অশোধিত কাঁচা লোহা পাচ্ছ, এটা মানে হচ্ছে যে 80 মেট্রিক টন তুমি বিশুদ্ধ লোহা পাবা 100 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে। তাহলে তোমার কাছে লাগবে হচ্ছে কাঁচা লোহা কতটুকু, 100 মেট্রিক টন। তাহলে 100 মেট্রিক টন তুমি বিশুদ্ধ লোহা পাবা। এই যে এখান থেকে হিসাব করলে আসবে কতটুকু, দেখো যদি হিসাব করো এটাকে কত আসবে, যদি আমরা এটা হিসাব করি 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 80, 125 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে, 125 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে। ওকে, এটা হচ্ছে কাহিনী। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে বলতে পারি আমার তো লাগবে হচ্ছে 100 মেট্রিক টন বিশুদ্ধ লোহা, সেটা আমরা তাহলে পাবো কতটুকু, 125 মেট্রিক টন তোমার আয়রনের, মানে তোমার হচ্ছে স্যাম্পল। তার মানে এই যে আয়রন আছে, এই যে আয়রনের স্যাম্পল আমি উৎপন্ন করতেছি, এই আয়রনের স্যাম্পলে ভর হইতে হবে কত, 125 মেট্রিক টন। দেখো, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। এখানে এখানে একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, এই ম্যাগনেটাইট যেটা আছে বেসিক্যালি এটা হচ্ছে এটার সংকেত। ওকে, তাহলে সেটাকে আমি একটু গাঢ় দাগ করে দিই এখানে। এই যে ম্যাগনেটাইট যেটা আছে এটার সংকেত আসলে এত। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, দেখো আমাকে এখানে বেসিক্যালি আর এটা আমাকে বেসিক্যালি কী বের করতে হবে বলো তো, আমাকে বেসিক্যালি বের করতে হবে হচ্ছে আকরিকের ভর, তাই না? আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি আসলে আকরিক, কতটুকু আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে, তার মানে আমাকে আকরিকের ভর বের করতে হবে। তাহলে আমি কী করতে পারি এখানে, আমি তাহলে পেয়ে গেলাম এই যে বিক্রিয়ার মধ্যে আয়রন স্যাম্পল আমার কতটুকু নেওয়া লাগবে। তাইলে আমি যদি তোমার 100 মেট্রিক টন যদি ভাই বিশুদ্ধ লোহা পাইতে চাই, তাহলে আমাকে 125 মেট্রিক টনের আয়রনের স্যাম্পল নিতে হবে। তার মানে এখানে যে আয়রন আছে এই স্যাম্পলে ভর হতে হবে আমার কাছে কতটুকু ভাই, 125 মেট্রিক টন। তাহলে এখন বুঝো আমাকে আকরিকের ভর বের করতে হবে। কীভাবে বের করতে পারি, আমরা এই 125 মেট্রিক টন আয়রন থেকে আমরা স্টোইকিওমেট্রি ইউজ করে ম্যাগনেটাইটের ভর বের করতে পারি। তখন আমরা বলতে পারি এত 23.14 মেট্রিক টন তুমি ম্যাগনেটাইট পাবো হচ্ছে 100 মেট্রিক টন আকরিক থেকে, তাহলে এত মেট্রিক টন আকরিক তুমি কত থেকে পাবা। ওকে, এভাবে করে তুমি কিন্তু এখানে বের করে ফেলতে পারো। তাহলে আসো বের করি, আসো এখান থেকে। তাহলে আমরা কী করতে পারি, দেখো এখানে আমরা যদি এখানে ক্যালকুলেট করি এই বিক্রিয়াতে, আমরা যদি এখানে স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করি, কি আসবে এখানে, স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করলে এই n অফ Fe3O4 ইকুয়ালস টু n অফ Fe ডিভাইডেড বাই কিন্তু এখানে 3 হবে, যেহেতু এখানে 3 আছে। তাহলে এখান থেকে তোমার এটার ভর বের করা লাগবে। তাহলে এটা m অফ Fe3O4 এর ভর বের করা লাগবে, আর ডিভাইডেড বাই এখানে তোমার এখানে কত, এখানে হচ্ছে যে তোমার বড় হাতের m হবে। তো বড় হাতের m কত হবে, এটা Fe, তার মানে 55.8, কারণ এমন নর্মালি 55.85 হয়, কিন্তু এখানে 55.8 দেওয়া আছে, আমরা 55.8ই ধরে নিব, ইন্টু 3 প্লাস 4 ইন্টু 16। তারপর এখানে দেখো কত হবে, n অফ Fe, এখানে Fe এর ভর তুমি বের করছো কত, 125 মেট্রিক টন আয়রনের স্যাম্পল। তাহলে এখানে হচ্ছে 100 m/m, তো তাহলে 125 ডিভাইডেড বাই 55.8 ইন্টু 3। এখন তুমি বলতে পারো ভাই নর্মালি তো এখানে আমরা এগুলো গ্রামে হয়, আর আপনি এটা মেট্রিক টনে বসাচ্ছেন কেন? একটা জিনিস দেখো না, এখানে এই এম এর নিচে যে এটা যেটা আছে নিচের এই পার্টটা, এটা তো গ্রাম আছে, এটাও তো গ্রামে, তো এটাকে যখন এই পাশে নিয়ে যাবে তখন গ্রাম আর গ্রাম তো কাটা যাবে। তো এটা 125 মেট্রিক টন বসাইছো, সেটা তোমার 100 মেট্রিক টনে আসবে হিসাবটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো তো আমার এখান থেকে তাহলে m অফ Fe3O4 কত আসবে যদি ক্যালকুলেট করো, তাই 125 ইন্টু 55.8 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 16 ডিভাইডেড বাই 55.8 ইন্টু 3, সেটা আসছে আমার কাছে 172 তোমার এখানে 7897, 172.7897 মেট্রিক টন। তাহলে এত মেট্রিক টন তোমার হচ্ছে ভাই কী লাগবে বলো তো, ওই যে তোমার ম্যাগনেটাইট লাগবে। আমি চলো তোমাকে একটু করে আগে অঙ্কটা আরেকবার বোঝাই এখানে, কারণ এই অঙ্কটা একটু বেশ বড়। তো দেখো তোমার কোয়েশ্চনে ফার্স্টে কী বলছিল, একটা আকরিকের মধ্যে 23.14% ম্যাগনেটাইট আছে, তার মানে আকরিক যেটা নিছো সেখানের মধ্যে তুমি 23.14% ম্যাগনেটাইট অর্থাৎ Fe3O4 আছে। দেন সেটাকে তুমি গুঁড়া করছো, তারপরে তুমি এটাকে বাত্যাজড়িত প্রয়োগ করছো। বাত্যাজড়িত প্রয়োগ করার পরে তুমি এখানে যে আয়রনটা পাচ্ছ, এখানে যে আয়রনটা পাচ্ছ, এই যে দেখো এখানে যে আয়রনটা তুমি পাচ্ছ, এই আয়রনের মধ্যে
80% হচ্ছে বিশুদ্ধ। তার মানে এখানে তুমি যদি 100, এখানে তুমি যদি ভাই 100 মেট্রিক টন যদি আয়রন পাও, তাহলে সেটার মধ্যে তোমার হচ্ছে যে কী বলো তো 80 মেট্রিক টন হচ্ছে বিশুদ্ধ। ওকে, আয়রন যেটা পাচ্ছ আয়রনের স্যাম্পল থেকে। তো এরপরে বই করতে বসে, তাহলে তুমি যদি 100 মেট্রিক টন যদি তুমি কাঁচা লোহা, বিশুদ্ধ কাঁচা লোহা পাইতে চাও, অর্থাৎ আগের তো এখানে তো তুমি দেখো, এখানে তুমি যদি 100 মেট্রিক টন যদি তুমি এখানে পাও, তার মধ্যে 80 মেট্রিক টনের নাও তোমার এখানে বিশুদ্ধ হচ্ছে। বলতেছো যে এখন তুমি যদি 100 মেট্রিক টন যদি বিশুদ্ধ পাইতে চাও, তাহলে তোমার এখানে আকরিক কতটুকু নেওয়া লাগবে, তাহলে এখানে ব্যাক ক্যালকুলেশন করা লাগতেছে আমাদের। আমরা তাহলে এখানে প্রথমে কি বের করলাম, আমরা বের করলাম হচ্ছে যে এখানে 80 মেট্রিক টন বিশুদ্ধ লোহা পাই, এই যে তোমার এখানে হচ্ছে আমরা বের করলাম তখন 100 মেট্রিক টন আয়রন থেকে। তাহলে এরপর আমরা বের করলাম 100 মেট্রিক টন তাহলে বিশুদ্ধ লোহা পাবো কতটুকু, 125 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হচ্ছে। তার মানে এই আয়রনের স্যাম্পল যেটা আছে সেটাকে আমার কত করা লাগবে, ভরটা 125 মেট্রিক টন করা লাগবে। দেন আমরা এখন বের করবো এই 125 মেট্রিক টন আয়রন আমরা কত মেট্রিক টন Fe3O4 থেকে পাই। এটা আমরা বের করলাম এখন 172.7897 মেট্রিক টন Fe3O4 থেকে। এখন আমরা এখান থেকে বের করবো আকরিক আমরা কতটুকু পাই। আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে 23.14 মেট্রিক টন Fe3O4 পাই 100 মেট্রিক টন তোমার হচ্ছে কী থেকে বলো তো, আকরিক থেকে, রাইট। কারণ আকরিকের মধ্যে দেখো 23.14 মেট্রিক টন মানে ম্যাগনেটেড ছিল, মানে পার্সেন্ট। তো আমরা এখানে মেট্রিক টনে নিয়ে গেছি সার্কিটে। তাহলে সুতরাং আমি Fe3O4 পাইছি কতটুকু, 172.7897, 172.7897 মেট্রিক টন Fe3O4 পাবো। তাহলে কত থেকে 100 মাল্টিপ্লাই করো 172.7897 আর ডিভাইড করে দাও এটাকে কত দিয়ে, 23.14 দিয়ে। এত মেট্রিক টন আকরিক হতে, অথবা আমি লেখা লিখি, সমস্যা নেই, এটাকে আমি কপি করে আনি এখানে, অত কষ্ট নাই, দাঁড়াও। ওকে ভাই, তাহলে এটা কত আসবে দেখো, তাহলে এটা হচ্ছে যে তোমার 100 ইন্টু 172.7897 ডিভাইডেড বাই 23.14। সো এটা আমার কাছে আসছে এখানে 746.714, 746.714 মেট্রিক টন আকরিক হতে। তার মানে তুমি যদি তোমার কাছে যদি 100 মেট্রিক টন তুমি যদি বিশুদ্ধ কাঁচা লোহা পাইতে চাও, তোমার হচ্ছে এত মেট্রিক টন তোমার কী করতে হবে, আকরিককে প্রক্রিয়াকরণ করতে হবে। তাহলে এই অঙ্কটা যদি আমি একটু ফ্লো চার্ট দেখাই, যদি দেখাইছি আগে, এই অঙ্কটা যদি আমি একটু ফ্লো চার্ট দেখাই কীভাবে আমরা আগাইছি দেখো অঙ্কটাতে। কারণ এই অঙ্কটা অনেকে মুখস্থ করে ফেলে, মুখস্থ করার কিছু নেই, হ্যাঁ মুখস্থ করলে আসলে এটা পারবা না। ফ্লো চার্টটা দেখো, ফ্লো চার্টটা কি, আমার হচ্ছে ভাই 100 মেট্রিক টন বিশুদ্ধ লোহা লাগবে। আমরা এটা পাইছি থেকে পাইছি হচ্ছে যে 125 মেট্রিক টন আয়রন স্যাম্পল হতে। আর এত মেট্রিক টন আয়রন স্যাম্পল আমরা পাইছি থেকে এই যে 172.7897, দেখো সরি আমি একটু বক্স করে দিই এটাকে পাইছি থেকে দেখো 172.7897 মেট্রিক টন Fe3O4 হতে। আর এত মেট্রিক টন Fe3O4 আমরা পাইছি থেকে দেখো সেটা পাইছি হচ্ছে যে 746.714 মেট্রিক টন আকরিক থেকে। ওকে, এটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করছি এখানে, হ্যাঁ আমরা এটা পাইছি হচ্ছে যে 746.714 মেট্রিক টন আকরিক হতে। ওকে ভাই, সেটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। দেখো আমরা তাহলে এইভাবে আগাইছি। তাহলে মূলত আমার কাছে 7, আমি যদি একটু করে উল্টা করে বলি তাহলে এখন দেখো, তাহলে আমার কাছে এত মেট্রিক টন হচ্ছে যে ভাই আকরিক ছিল, যেটা থেকে আমি এত মেট্রিক টন Fe3O4 পাইছি, যেটা থেকে 125 মেট্রিক টন আমি আয়রন পাইছি,
যেটা থেকে হচ্ছে আমি 100 মেট্রিক টন হচ্ছে ভাই তোমার বিশুদ্ধ লোহা পাইছি। এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। আশা করি এবার তোমার কাছে ম্যাথটা অনেকটা ক্লিয়ার হয়েছে। চলো ভাই তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই এবং দেখি আমরা নেক্সট ম্যাথ আমাদের কী বলতেছে এখানে। সো এখানে যে ম্যাথটা আছে না, এটাও তোমার হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। তবে এখানে দুই একটা জিনিস একটু মুখস্থ করতে হয়। এই প্রথমে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্মের পড়া। ওকে, চলো এই জিনিসটাকে আমি তোমার এখানে ব্যাখ্যা করি। দেখো ফার্স্টে তোমাকে এখানে কি বলছে, P2O5কে তার মানে ফসফরাস পেন্টঅক্সাইডকে ঠান্ডা পানিতে যোগ করলে এবং গরম পানিতে যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে তা উল্লেখ করো। তো এটা একটু মুখস্থ টাইপের, তারপরে আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিব এরপর একটু পরেই মনে রাখার জন্য। আমি তো চলো আগে বিক্রিয়াটা দেখাই দিই এখানে বেসিক্যালি। এখানে তাহলে দেখো এখানে যে ঘটনাটা ঘটবে, প্রথমে তুমি যদি 1 নাম্বার দেখো, P2O5কে তুমি কি করছো বলো তো, ঠান্ডা পানি সহজে যুক্ত করছো, তার মানে H2ওর সাথে ঠান্ডা পানি যুক্ত করছো। তাহলে এখান থেকে কীভাবে জিজ্ঞেস করছে, আবার সেম P2O5কে তুমি যদি গরম পানিতে যুক্ত করতা তাহলে কী হইতো সেটা তোমাকে এখানে জিজ্ঞেস করছে। একটা লাইন মনে রাখবা, গরম গরম ফসফরিক অ্যাসিড খাই। দেখো তার মানে গরম পানির সাথে যুক্ত করো, তাহলে এখান থেকে উৎপন্ন হবে ফসফরিক অ্যাসিড H3PO4। আর যদি তুমি এখানে এটার সাথে যুক্ত করো তাহলে এখান থেকে উৎপন্ন হবে HPO3। ওকে, তাহলে এখান থেকে একটা লাইন মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে গরম গরম, আবার কেউ খাই ফেলিও না, ফসফরিক অ্যাসিড খাই, ফসফরিক অ্যাসিড খাই। তার মানে গরম পানির সাথে যদি কখনো রিয়াকশন করাও তাহলে এখান থেকে কী তৈরি হবে, তোমার ফসফরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এটা যেটা তৈরি সেটা এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। ওকে, আচ্ছা একটু তাহলে একটু মুখস্থ রাখতে হবে বেসিক্যালি। আসলে সমতা যদি করো, এখানে সমতা আসে কি আসবে দেখো তো, এখানে তোমার দেখো P2 তার মানে 2টা আছে এখানে, তাহলে এখানে 2 দিতে হবে একটা। তারপর তোমার এখানে দেখো তাহলে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, তাহলে তোমার এখানে একটা 3 দেওয়া লাগবে, রাইট। এখানে দেখো অনুরূপভাবে এখানে তোমার P2 আছে, তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে। হাইড্রোজেন রেখে গেছে এখানে 2টা, এখানে 2টাই আসছে, এখানে কিছু দেওয়া লাগবে না। সো এটা হচ্ছে এখানে আনসার আসছে, তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপর এটা তো সোজা। বি নাম্বারে কী বলতেছে দেখো, বি নাম্বারে বলতেছে 50 গ্রাম চুনাপাথরে তাপ দিলে কী পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাবা। তার মানে চুনাপাথর মানে কোনটা, ক্যালসিয়াম কার্বনেট। এটাকে তাহলে তোমাকে কী করতে বলতেছে, তাপ দিতে বলতেছে। তাহলে এখানে যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে তোমাকে বলা হচ্ছে এটাকে তুমি তাপ দাও। তাহলে কোনো কারণে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই, কী উৎপন্ন করবে এটা, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো জিজ্ঞেস করছে তাপ দিলে কী পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তার মানে তোমাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের ভর জিজ্ঞেস করছে। আর দেখো 50 গ্রাম চুনাপাথর, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের তোমাকে ভর দেওয়া আছে। তো এই দুটার মধ্যে তাহলে আমি স্টোইকিওমেট্রি অ্যাপ্লাই করব। এই দুটার মধ্যে তাহলে আমি স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি আসবে এখানে দেখো, এখানে N of CaCO3 ইকুয়ালস টু N of CaO। তাহলে N মানে আমরা জানি M/M, যেটা এখানে দুটো ভর রিলেটেড আছে। তাহলে এটা ডিভাইডেড বাই বড় হাতের M of ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু M of ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই বড় হাতের M of ক্যালসিয়াম অক্সাইড। তারপর এখানে কত আসবে ভাই, M of ক্যালসিয়াম কার্বনেট কত, 50 গ্রাম। আর এটা কত হবে এখানে 40 প্লাস 12 প্লাস 48। আর ইকুয়ালস এখানে কত আসবে 40 প্লাস 16। আর এখানে কত আসবে এটা বের করতে হবে তোমাকে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, দাঁড়াও সোজা করে দিই এটাকে। ওকে, তারপর দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলো আমরা এখান থেকে হচ্ছে ভাই এখানে যাচ্ছি। তাহলে কত আসবে ভাই, M of ক্যালসিয়াম অক্সাইড এটা ইকুয়াল টু আসবে, তুমি হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করে দাও। তার মানে 50 ইন্টু 40 প্লাস 16 ডিভাইডেড বাই 40 প্লাস 12 প্লাস 48। সেটা আমার কাছে আসছে এখানে 28 গ্রাম। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো আজকে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ তো করলাম, আজকে আসলে আরও কিছু ম্যাথ ছিল, এগুলো হচ্ছে আমরা নেক্সট দিন দেখাই দিব। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাই তোমার ফিজিক্স সেকেন্ডের একটা কোর্স। সো যদি তোমরা এখানে অ্যাডমিট হইতে পারো, কারণ এখানে হচ্ছে আমরা খুব ডিটেলসে ক্লিয়ার করবো। এইচএসসির পড়াও যেমন আমরা ক্লিয়ার করবো, প্লাস হচ্ছে এখানে এডমিশনের পড়াগুলো আমরা এখানে ক্লিয়ার করে দিব। তো যদি কেউ ভর্তি হইতে চাও, তোমার হচ্ছে যে ভাই এইটা বিকাশ নাম্বার, এখানে তোমার হচ্ছে ভাই 750 টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো। সো এখানে হচ্ছে আমি এটা ক্লাসটা স্টার্ট করবো হচ্ছে ভাই 1 অক্টোবর থেকে।
আচ্ছা, এখানে টাকা পাঠানোর পর আমাকে নক দিলে হবে মেসেঞ্জারে, আমি তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। সো আজকের লেকচারটা এতটুকুই। যদি তোমার আজকের লেকচারটা ভালো লাগে তাহলে তুমি ভিডিওতে হচ্ছে ভাই লাইক দিতে পারো, ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।